আসসালামু আলাইকুম। এক্সট্রিমলি সরি, অনেক অনেক লেট। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। তো কেমন আছেন? অনেক রাশের ভিতর, আর রাস্তায় আজকে এত জ্যাম, আমি জাস্ট বাসায় ঢুকে কোনো রকমে একদম তাড়াতাড়ি করে এক্সট্রিমলি সরি। নো প্রবলেম স্যার। সাজ্জাদ আর রানিসার সাথে আমার একটা চ্যাট বক্সে একটু কথা হচ্ছিল, বাট আমি ইনফ্যাক্ট এত দৌড়ের উপরে ছিলাম, গাড়িতে বসে কোনো রকমে খালি একটু আগে বসে বসে ফেসবুকে কিছু পোস্ট টোস্ট দিলাম। আর আস্তে আস্তে ইনফ্যাক্ট ভাবতেছিলাম মানে আমার কতক্ষণে যাব, কতক্ষণ ক্লাস শুরু করব, কতক্ষণ ক্লাস শেষ হবে। এনিওয়ে, আপনাদের কি অবস্থা? জি স্যার, ভালো। আচ্ছা, আমরা তো পার্টনারশিপের ইনফ্যাক্ট আপনার ফার্স্ট সিনাপসিসটা ওই দিন কি শেষ করি নাই, তাই না? না স্যার, 4টা কোশ্চেন করেছিলাম স্যার। চারটা, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সিনাপসিসটাতে আমরা আগে একটু ব্যাক করি। যতটুকু আমরা পড়েছিলাম তার ভিতর কারো কোনো কি কোশ্চেন আছে বা কিছু বোঝার কোনোটা বাকি আছে কি, মানে কোনো রিভিউ করতে হবে কি এরকম কিছু? নো স্যার। ওকে ফাইন। চারটা। ওকে ফাইন, আমরা ছিলাম মানে ক্যান এ পার্টনার বাইন্ড দ্য ফার্ম, রাইট? এই জি জায়গাতে স্যার। ছিলাম। জি স্যার। আচ্ছা, এটা আমরা বোধহয় কমপ্লিট করেছিলাম সোফার রিমেম্বার। আজকে যেটা শুরু হচ্ছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ পার্টনারশিপ। আচ্ছা, একেবারে যে কোনোটার ক্ষেত্রেই মানে কন্ট্রাক্ট এবং পার্টনারশিপের ক্ষেত্রে বা যে কোনো আপনার অ্যাক্টের ক্ষেত্রে বলা যেতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনার একটা কন্ট্রাকচুয়াল রিলেশন বা ভলান্টারি একটা এগ্রিমেন্ট থাকতে হবে। ঠিক আছে? একটা ভলান্টারিলি একটা এগ্রিমেন্ট থাকতে হয়। আদারওয়াইজ এটা মানে কোনোভাবেই আপনার কোনো মানে অ্যাক্ট হিসাবে এটার কোনো কার্যকারিতা থাকে না। ঠিক আছে? এখন মোস্ট অফ দ্য কেসেসে যেটা বলা থাকে যে আপনার একেবারে গদ বাঁধা টাইপের কথাবার্তা, যে কন্ট্রাকচুয়াল একটা রিলেশন বা ভলান্টারি একটা এগ্রিমেন্ট থাকতে হবে। মানে আপনি উইলিংলি একটা এগ্রিমেন্টে যাচ্ছেন, মানে জেনে বুঝে আপনি যাচ্ছেন। ইটস নট লাইক দ্যাট যে কেউ আপনাকে ফোর্স করছে, সেই কারণে আপনি ইনফ্যাক্ট এরকম একটা কন্ট্রাকচুয়াল একটা মানে বাইন্ডিংস এ যাচ্ছেন। বা আপনার ইনফ্যাক্ট মানে না গেলে ধরেন আপনি বাঁচবেন না, মরে যাবেন, এই টাইপের না, মানে আপনার ভলান্টারিলি একটা এগ্রিমেন্টে যাচ্ছেন। By the way, I'm just having my tea in front of you guys. I think it looks weird, so I'm just switching off the videos. Okay, so that's why there must be an agreement entered into by two or more মানে পার্টনার থাকতে হবে, অথবা 20, বাট ইন কেস অফ ব্যাংকিং 10% থাকতে হবে। ঠিক আছে? একটা কন্ট্রাকচুয়াল রিলেশন বা একটা ভলান্টারিলি এগ্রিমেন্টে যেতে হবে, এইটাই বোঝানো হচ্ছে। বুঝাতে পারলাম কি আপনাদের? জি স্যার। স্যার। Yes, sir. হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা যেটা হচ্ছে যে আপনার তিনটা মেইন কম্পোনেন্ট বা এসেনশিয়াল এলিমেন্ট আমরা বলছি। নাম্বার ওয়ান হচ্ছে ভলান্টারিলি একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ থাকতে হবে, মাস্ট বি। অ্যাজ ওয়েল যেটা আপনার থাকতে হচ্ছে শেয়ারিং প্রফিট লস। হ্যাঁ, দ্য এগ্রিমেন্ট মাস্ট বি টু শেয়ার দ্য প্রফিটস অফ এ বিজনেস। এখন এখানে প্রফিটের কথা হয়তো আমরা বলছি, বাট সাবসিকুয়েন্টলি ধরে নিতে হবে যে প্রফিট অর লস উইল বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য সেম ম্যানার। ওকে, সো where at this act we are talking about the sharing profit and loss, but the fact is the agreement must be to share the profits of a business. It indicates that not only about the profit sharing, it must be distribute about the loss also। মানে একটা আপনার প্রফিটের যদি আপনার পার্সেন্টেজ বা শেয়ারিং আপনার রেশিও থেকে থাকে যে আপনার যা প্রফিট হবে সেটার 10% করে, বা আপনার ইনফ্যাক্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। সো ওয়েন দ্য পার্টনারশিপ বিজনেস উইল ইনকার দ্য লসেস, দেন দ্য লসেস উইল বি শেয়ার্ড এট দ্য সেম ম্যানার। ঠিক আছে? আপনি যেভাবে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করবেন, সেম প্রপোর্শনেটলি আপনাকে লসটাকেও ডিস্ট্রিবিউট করতে হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। ওকে, ইউ গট ইট? ইয়েস স্যার। ওকে, নাও দ্য থার্ড ওয়ান ইজ ক্যারিং অফ বিজনেস। ওকে, আমরা যেটা আগেও বলেছি, দ্য বিজনেস মাস্ট বি ক্যারিড অন বাই অল অর এনি অফ দ্য পার্টনার্স অ্যাক্টিং ফর অল। ওকে, পার্টনারশিপ বিজনেসটা কি? এটা হচ্ছে আপনার কালেকটিভলি অনেকগুলো পার্টনার মিলে যখন একটা ফার্ম হচ্ছে, সো এইটা থেকে আপনার ইনফ্যাক্ট বিজনেসটা হয়তো সবার পক্ষ থেকে একজন এটাকে রান করছে। ওকে, এবং এরকমও হতে পারে যে সবাই মিলেই রান করছে, বাট ইটস ভেরি রিয়ার, বিকজ মানে সবাই মিলে জগ খিচুড়ি পাকানোর তো আসলে কোনো সুযোগ নাই। ঠিক আছে? বুঝাতে পারলাম কি? জি স্যার। আপনারা না বুঝলে কিন্তু আস্ক করেন, ঠিক আছে? আচ্ছা, সো মোর অর লেস এই তিনটাই হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট
যেটা হচ্ছে পার্টনারশিপের এসেনশিয়াল এলিমেন্ট। যদি বলা থাকে আপনাদের এমসিকিউতে যে পার্টনারশিপের ভলান্টিয়ার মানে এসেনশিয়াল এলিমেন্ট কি কি, একটাই থাকলো একটা, একটাই থাকলো তিনটা, একটাই থাকলো চারটা, পাঁচটা, ডেফিনেটলি অ্যান্সার শুড বি অনলি থ্রি। ওকে, কিপ দ্যাট ইন মাইন্ড। একদম মাথায় রাখবেন। ধরেন এগুলো যদি এরকম থাকলো যে বলে দিল যে উইচ থ্রি, এই তিনটাকে যদি ঘুরায় পেঁচায় দেয় বা সাথে কিছু অ্যাড করলো বা এরকমও দিতে পারে। কন্ট্রাকচুয়াল রিলেশন দিল এক নাম্বার, দুই নাম্বারে দিল ভলান্টারি এগ্রিমেন্ট, ঠিক আছে, তিন নাম্বারে দিল আপনার শেয়ারিং প্রফিট অর লস, আপনার ইনফ্যাক্ট হচ্ছে এরপরে দেখা গেলো ক্যারিং অফ বিজনেস আর নাই, দিয়ে দিল নান অফ দ্য অ্যাবভ। তো আপনার কিন্তু অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ, বিকজ কন্ট্রাকচুয়াল রিলেশন আর ভলান্টারি এগ্রিমেন্ট ইজ দ্য সেম থিং। খুব ট্রিকি টাইপের কোশ্চেন হয় কিন্তু এমসিকিউতে, ঠিক আছে, এটা কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি এর পরেরটাতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ক্যান এ ফার্ম বি লায়াবল ফর দ্য wrongful acts of a partner? A firm can be liable for the wrongful acts of a partner where by the wrongful act or omission of a partner acting in the ordinary course of the business of a term or with the authority of his partners, লেখা তো পুরো ভেঙে চুরে কি অবস্থা হচ্ছে এটা, ভার্ট 365 এ জানি, loss or injuries caused by any third party or any penalties incurred, the firm is liable, therefore is liable to the some extent as the part, এটা কি টানা যায় বলুন তো? আচ্ছা, মেইন জিনিসটা হচ্ছে আপনার ফার্ম একটা পার্টনারের রংফুল অ্যাক্টের জন্য লায়াবল হবে কিনা, জাস্ট হচ্ছে এইখানে তো বলাই আছে। হুম। আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে কি মনে হয়? স্যার লায়াবল হবে, কারণ স্যার ফার্ম আর যারা অংশীদার আছে তারা স্যার এক সত্তা বলা যায়। কোম্পানি হইলে আলাদা সত্তা, কিন্তু ফার্মের ক্ষেত্রে অংশীদার এক সত্তা, কারণ তারা পার্টনাররা যে কাজ করবে ওইগুলো হচ্ছে ফার্মের কাজ। এই জন্য যদি কেউ কোনো রংফুল কাজ করে তার দায় স্যার ফার্মের উপরেও বর্তাবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট শিমুল। ইনফ্যাক্ট হচ্ছে আপনার আলটিমেটলি যেটা হচ্ছে আমরা আগের দিন একটাতে পড়েছিলাম যে আপনার একটা মানে আপনার যেটা থাকে যে ওদের মানে বাইন্ড করতে পারে কিনা, ঠিক আছে। So, যেভাবে বাইন্ড করতে পারে ফার্ম এবং পার্টনার একে অপরকে, বিকজ হচ্ছে যখন আপনার একটা ইন্ডিভিজুয়াল কালেক্টিভলি ফার্ম হয়ে যাচ্ছে তখন একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি ক্রিয়েট হচ্ছে। সো সেটা কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডেফিনেটলি লাইবল হতে পারে। সো ফার্মের কাজের জন্য যেরকম লাইবল হতে পারে, ভাইস ভার্সা পার্টনারের কাজের জন্য ফার্মও লাইবল হতে পারে, ঠিক আছে। এখন ধরেন একটা পার্টনার কোনো উল্টাপাল্টা কাজ করলো, লাইক হচ্ছে একটা বিজনেস করার কথা, এখন ওই যে আমরা একটু আগে বললাম না যে অনেকের পক্ষ থেকে একজন ক্যারিং অফ দ্য বিজনেস করতে পারে, মানে পারফরমেন্স করতে পারে বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার অপারেশনাল অ্যাক্টিভিটিস দেখতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, ধরেন ওই পার্টনার কোনো উল্টাপাল্টা কাজ করলো, লাইক আপনার এমন কোনো বিজনেস করলো যেটা ধরেন আপনার মানে ড্রাগ ট্রাফিকিং হলো, বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার মানে আপনার ইলিগাল কোনো বিজনেসে ইনভলভ হলো, তখন কিন্তু ওই পার্টনারের রংফুল অ্যাক্টের জন্য কিন্তু আপনার ইনফ্যাক্ট হচ্ছে ফার্ম লাইবল হয়ে যাচ্ছে, বিকজ সে কি করছে, ফার্মের নামটাকে ব্যবহার করছে, ইউজ করছে, রাইট। ফার্মের নাম ব্যবহার করে সে কিন্তু উল্টাপাল্টা বিজনেস করছে। হুম, এই কারণে। What do you mean by registration of firms? It's very easy and simple procedure. Registration of firm means the registration of the contact with the register. It is not compulsory, but an unregistered firm suffers from certain disabilities and therefore registration is necessary for carrying on the business. আমরা বলেই দিচ্ছি এর পরের কোশ্চেনটা একই সাথে আমি একবারে দুটো ডিসকাস করে দিচ্ছি, 7-8। Is it mandatory for a firm for to registration? The registration of a partnership firm is not mandatory. Therefore, an unregistered firm is not an illegal association, but an unregistered firm suffers from certain disabilities and therefore registration is necessary for carrying on business. একটা ফার্মের জন্য রেজিস্ট্রেশন বলতে বোঝায় তার কন্ট্রাক্ট বা তার যে এগ্রিমেন্টটা হয়েছে অ্যামং দ্য পার্টনার্স, সেটাকে জয়েন্ট স্টকে গিয়ে রেজিস্ট্রেশন করা, দ্যাটস ইট, ঠিক আছে। বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। এটা কিন্তু আপনাকে বলে দেয়নি বা আইনও ম্যান্ডেটরি বলেনি। ওকে। সো আপনার একটা ফার্মের রেজিস্ট্রেশনটা যখন আপনার ম্যান্ডেটরি আপনার করা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে কি একটা পার্টনারশিপ ফার্ম হয়তো কিছু সার্টেন ডিসএবিলিটিস ফেস করছে। এমন না যে মানে অনেক বেশি তার রান করতে বা ব্যবসা রান করতে প্রবলেম হচ্ছে, ইটস নট লাইক দ্যাট, বাট তার কিছু
স্পেসিফিক কোনো কিছু আছে, মানে ইস্যুস আছে যেগুলোর জন্য ফার্মগুলো আপনার মানে রেজিস্ট্রেশনটা করে দেয়, সেটা আমরা দেখবো। রেজিস্ট্রেশনের প্রসিডিউর একেবারেই ইজি, এর পরের কোশ্চেনে যেটা আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, রেজিস্ট্রেশনটা কেন দরকার সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি কিছু মানে ইস্যুস থেকে আপনি ইনফ্যাক্ট হচ্ছে একদম সুন্দর মতো বের হয়ে যেতে পারবেন। লাইক আপনার রেজিস্ট্রেশন যদি করা থাকে, আপনি যদি একটা চিন্তা করেন যে ডিসলিউশন, হুম, মানে আপনি ফার্মটা ডিসলভ করে ফেলবেন, ডিসলিউশনের দিকে আগাচ্ছেন, তখনও কিন্তু আপনি তার আগে চাইলে ডিসলিউশনে মানে আপনি ডিসলভ করার ডিসিশন নেওয়ার পরও কিন্তু আপনি ফার্মের রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? বাট টিল দিস ইজ নট ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে বলছে ক্যান ইউ স্পেল আউট দ্য প্রসিডিউর ফর রেজিস্ট্রেশন অফ এ ফার্ম? হ্যাঁ, if any firm wants to be registered, then it shall have to make application to the register. আরজিসি তে আপনারা যখন সিএ ফার্মে জয়েন করবেন তখন দেখবেন আরজিসি তে মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক এন্ড কোম্পানিজ যেটা আছে, দ্যাট ইজ সিচুয়েটেড এট কারওয়ান বাজার, হ্যাঁ, ভেরি ক্লোজ টু আইসিবি। তো ওইখান থেকে আপনার মানে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো রেজিস্ট্রেশনে কিছু ফর্মালিটিস আছে, কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, কিছু ইনফ্যাক্ট হচ্ছে আপনার আলাদা কিছু ফিজ আছে যে আপনার পেইড আপ ক্যাপিটালের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা কি করবেন বা না করবেন, কত টাকা। So, এই রেজিস্ট্রেশনটা করতে গিয়ে আপনাকে কি কি করতে হচ্ছে, আপনার ইনফ্যাক্ট হচ্ছে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, ফর্মের আপনার যে ম্যান্ডেটরি পার্টগুলো থাকে যেগুলো ফিল আপ করতেই হয়, সেগুলো হচ্ছে আপনার নেম অফ দ্য ফার্ম, দ্য প্রিন্সিপাল অফিস, দ্য ব্রাঞ্চ অফিস ইফ এনি, অবজেক্টিভস, ডেট অফ জয়নিং অফ ইচ পার্টনার, ডেট অফ কনস্টিটিউশনস, নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, ডিউরেশন অফ দ্য ফার্ম। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। বুঝাতে পারলাম কি? Yes, sir. আপনার 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 ফার্মের নাম কি হবে, খুব কমন থিং। আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা যখন কন্ট্রাক্ট একটাও দেখবেন যে কমন সবগুলোর আপনার আপনি যখন একটা রেজিস্ট্রেশন করতে যাবেন আপনার কিছু কমন জিনিস আছে যেগুলো ম্যান্ডেটরি ইনফরমেশন লাগবেই। আপনার প্রিন্সিপাল অফিস কোথায়, ব্রাঞ্চ অফিস গুলো মানে আদৌ হবে কিনা, হলে তার লোকেশন কোথায়, মানে ফার্মের অবজেক্টিভ কি। তো ডেফিনেটলি একটা কোনো বিজনেস বা সবকিছু রান করার জন্য শুরুতেই যেটা আমরা বলে থাকি যে প্রাইম অবজেক্টিভ হচ্ছে আপনার to maximize the profit, ঠিক আছে? প্রফিট ম্যাক্সিমাইজেশন উইল বি দ্য আলটিমেট টার্গেট ফর এনি সর্ট অফ বিজনেস। এখন আপনার যদি এরকম কোনো ইন্ডিকেশন বা পালস না থাকে যে আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব না, আমি ইনফ্যাক্ট হচ্ছে মানে চ্যারিটি করব, সো দিস উইল নট বি ট্রিটেড অ্যাজ এ পার্টনারশিপ অর কোম্পানি। ওকে? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাতে? No. না বুঝলে কিন্তু আপনারা জিজ্ঞেস করেন। এরপরে যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনার প্রত্যেকটা পার্টনার বা পার্টনারদের পক্ষ থেকে যদি কোনো এজেন্ট থাকে, স্পেশালি অথরাইজড এজেন্ট, তারা পার্টনারদের অন বিহাফ অফ দ্য পার্টনার্স দে ক্যান অলসো সাইন অন অ্যান্ড ভেরিফাইড অল দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস। লাইক হচ্ছে আপনি ধরেন একটা এক্সাম্পল হিসেবে একটা সিএ ফার্ম করলেন, তা আপনি একজন পার্টনার নিচ্ছেন যে পার্টনারটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার ইউকে তে থাকে। এখন ওই পার্টনারের জন্য আপনি দেখা যাচ্ছে যে আপনি ওনাকে ওনার সিগনেচার পাচ্ছেন না, ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আপনি পাচ্ছেন না আরজিসি তে যাওয়ার জন্য, তখন কি হচ্ছে উনি ওনার একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে বাংলাদেশে পাঠাচ্ছেন যে যে কিনা ওনার পক্ষ থেকে সবগুলো মানে ডকুমেন্টস বা যত আপনার স্ট্যাম্প পেপার আছে সবকিছু তো সাইন করবেন, ঠিক আছে? এটাকে ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডেলিগেশন অফ অথরিটি বলে, এটা নিয়ে আসলেই হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে মানে ভেরি সিম্পল, ইফ রেজিস্টার মানে স্যাটিসফাইস উইথ দ্য অ্যাপ্লিকেশন, হি রেকর্ড অ্যান এন্ট্রি অফ দ্য স্টেটমেন্ট ইন দ্য রেজিস্টার অফ দ্য ফার্ম অ্যান্ড দ্য ফার্ম ইজ দেয়ার আপন কনসিডার টু বি রেজিস্টার্ড। রেজিস্টার যদি যা যা রিকোয়ারমেন্ট ছিল, ডকুমেন্ট গুলো যদি ঠিকঠাক মতো পায়, ইনফরমেশন গুলো যদি কারেক্ট থাকে, সবকিছু দেখে ওকে পেলে তখন রেজিস্টার ইনফ্যাক্ট হচ্ছে এটাকে আপনার একটা তার যে
একটা মানে স্টেটমেন্ট দেয়, জাস্ট হচ্ছে আপনার যে একটা রেকর্ড বুক থাকে, লগ বুক থাকে, সেখানে একটা এন্ট্রি দিয়ে পার্টনারশিপ ফার্মকে একটা আরজিএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দিবে, ইস্যু করবে। লাইক কোম্পানিজ একটা আপনারা পড়েছেন না, যে কোম্পানিজ এক যখন একটা কোম্পানি ফর্ম করা হয়, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পায় বা কমেন্সমেন্ট অফ বিজনেস পায়, রাইট? সেরকম একই রকম ভাবে ফার্মের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে রেজিস্ট্রেশন হয়েছে এরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়, নাথিং এলস। এটার ক্ষেত্রে আর কোনো কমেন্সমেন্ট অফ বিজনেস বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এরকম কিছুই দেওয়া হয় না। ওকে? এই সিনপসিসে কারো যদি কোনো কোয়েরি থেকে থাকে করতে পারেন। স্যার লাস্ট হইতে ডিউরেশন অফ ফার্ম এইটার মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আরেকবার বলবেন যে আমি কোনটা? ডিউরেশন অফ ফার্ম। কত একদম স্যার নাম্বারটা? লাস্টেরটা একদম লাস্টেরটা। একদম লাস্টেরটা? স্যার কয়েকটা যে আমরা পয়েন্ট ছিল ওই পয়েন্টগুলো। এই যে স্যার একদম লাস্ট ওয়ান, ডিউরেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো মানে ইনফ্যাক্ট হচ্ছে, আমি আপনাকে বলি, ডেট অফ জয়নিং অফ ইচ পার্টনার, ধরেন আপনার পার্টনাররা কবে জয়েন করছেন, ডেট অফ কনস্টিটিউশন, এই যে যে এগ্রিমেন্টটা হলো যে পার্টনাররা কি কি বিজনেস করবে, বা এই কনস্টিটিউশনটার ইনফ্যাক্ট হচ্ছে কোন তারিখে হলো, নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য পার্টনার, প্রত্যেকটা পার্টনারের ইনফ্যাক্ট হচ্ছে আপনার নাম ঠিকানা। ডিউরেশন অফ দ্য ফার্ম হচ্ছে যে আপনি ধরেন চিন্তা করলেন যে আমি 100 বছরের জন্য ফার্মটা নিচ্ছি, ঠিক আছে, স্পেসিফিক। একশো জি স্যার বছর পর বুঝতে কি পারছি। হবে? আপনি থাকবেন না বা আমি থাকবো না, বা যারা যারা মিলে থাকবে তারা মিলে ইনফ্যাক্ট হচ্ছে এটাকে আবার নতুন করে রি রেজিস্ট্রেশন করতে পারবে। আবার ধরেন আপনি একটা স্পেসিফিক টার্মের জন্য একটা পার্টনারশিপ বিজনেস চালু করলেন। লাইক আপনি চিন্তা করলেন যে ইনফ্যাক্ট হচ্ছে এই যে রোজার মৌসুমে দেখা যায় না যে এলাকার ছেলেপেলেরা মিলে একটা সিজনাল বিজনেস করে, পাঞ্জাবি টুপি বা আতর বা কার্ডের এরকম কিছু, যেটা আগে আমাদের নাইনটিজে অনেক বেশি দেখা যেত। ঠিক আছে? এরকম কিছু মানে এলাকার পোলাপান মিলে একটা কিছু করলো। তা আপনি ধরেন একটা এই যে সিজনাল একটা বিজনেস করলেন, আপনি ডিউরেশন দিলেন যে আমি 3 মাসের জন্য করলাম। বা সামনে এই যে কোরবানি ঈদের সময় দেখা যায় যে আবার আরেকটা হয়, চামড়ার একটা বেচাকেনার ব্যবসা হয় না সিজনাল? তো এগুলো জি কিন্তু স্যার। আপনার ধরেন এত বেশি রুলস রেগুলেশন মিলে হয় না। বাট কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখা যায় যে সিজনাল ব্যবসাটাকে ধরার জন্য অনেক ব্যবসায়ীরা মিলে এক হয়ে একটা ফার্ম করে ফেলে। কারণ পার্টনারশিপ ফার্ম করাটা খুবই ইজি। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন পাওয়াটা আরো ইজি। হুম। বুঝে গেল? জি স্যার বুঝতে পারছি। মানে স্যার স্পেসিফিক যদি কোনো পার্টনার টার্মের জন্য। হ্যাঁ বলেন। স্যার পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন কি ম্যান্ডেটরি? না 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 না, এটা তো আমরা পড়েই আসলাম, পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি না। দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট কিছু পার্টনারশিপ সার্টেন। বিজনেসের মতন ম্যান্ডেটরি না। সরি বুঝিনি অন্তু, আবার স্যার বলেন। পার্টনারশিপ বিজনেসের মতন ম্যান্ডেটরি না পার্টনারশিপ ফার্মও। এই পার্টনারশিপ ফার্ম আর পার্টনারশিপ বিজনেস তো একই জিনিস, মিয়া কি বলেন আপনি? জি স্যার। মানে ইনফ্যাক্ট হচ্ছে পার্টনারশিপ ফার্ম আর পার্টনারশিপ বিজনেস তো আলাদা কিছু না। ফার্ম ছাড়া আপনি বিজনেস করছেন কিভাবে? পার্টনারশিপ ইনফ্যাক্ট হচ্ছে আপনি মানে ফার্মকে বাদ দিয়ে আলাদা করে আপনি বিজনেস করবেন কার নামে? পার্টনাররা মিলে যখন একটা কালেকটিভলি, আগেরটা সিনাপসিসে আমরা যেটা, এই সিনাপসিসে আমাদের যেটা ছিল লাস্ট ক্লাসে, যে আপনার পার্টনাররা একটা ইন্ডিভিজুয়াল একজনকে বলা হচ্ছে পার্টনার। যখন কয়েকজন পার্টনার মিলে আপনার ব্যবসা করতে যাচ্ছে, সিঙ্গেল পার্টনারশিপ না, কয়েকজন মিলে যাচ্ছে কালেকটিভলি, তখনই তো সেটাকে আমরা ফার্ম বলছি, রাইট? সো জি ফার্মের স্যার সাথে বুঝতে আপনার পারছি। পার্টনারশিপ বিজনেস আর পার্টনারশিপ ফার্মে আলাদা কোনো কিছু নাই। ওকে? জি স্যার। জি স্যার। স্যার আমরা সোল প্রপ্রাইটরশিপ করতে গেলে যেমন আমাদের ট্রেড লাইসেন্স লাগে, সেক্ষেত্রে কি পার্টনারশিপও লাগবে নাকি রেজিস্ট্রেশনটা করলেই আমাদের হয়ে যাবে? সরি, আবার বলেন। মানে আমরা যখন সোল প্রপ্রাইটরশিপ করি তখন তো আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে আমাদের মানে ট্রেড লাইসেন্স করতে হয়। আমরা হুম যখন হুম হুম। পার্টনারশিপ করব তখন কি আমাদের মানে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে নাকি আবার মানে ট্রেড ওইটা আপনার লাইসেন্সও লাগবে? ট্রেড লাইসেন্স, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, এগুলো সব লাগবে, এগুলো আলাদা আলাদা। রেজিস্ট্রেশন মানে ইনফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র আরজিসি তে রেজিস্ট্রেশন। ঠিক আছে? রেজিস্ট্রেশন মিনস হচ্ছে কোম্পানি ফরমেশনের মতো পার্টনারশিপের যেরকম একটা রেজিস্ট্রেশন হয় কিনা, এটা সেটা, ঠিক আছে? এবং জি আপনার স্যার। ধরেন যে কোনো আপনি ব্যবসা করেন, আপনি একটা যদি মুদির দোকানও দেন, আপনাকে তো একটা বিল নিতে হবে না, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। একটা জি স্যার। ট্যাক্সের জন্য আপনার একটা টিন লাগবে, বিজনেসের জন্য একটা বিন লাগবে, আপনার ইনফ্যাক্ট হচ্ছে আলাদা করে আপনি যেটা বলছেন ট্রেড লাইসেন্স লাগবে, বিকজ হচ্ছে ইটস এ বিজনেস। এখন আপনি পার্টনারশিপ বিজনেসই করেন, আপনি সোল প্রপার্টিশিপ করেন, আপনি কোম্পানি করেন, কোম্পানিরও তো টিন মানে আপনার ট্রেড লাইসেন্স লাগে, তাই না?
লাইক জি স্যার, আমাদের যে আমরা বুঝতে যে একটা পারছি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তো আমাদেরও কিন্তু বা একটা ব্যাংক সবারই কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনার একটা করে ট্রেড লাইসেন্স লাগবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি, বাট দ্যাট ইজ নট রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন অফ দ্য ফার্ম আর রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন। আর এনি মোর কোয়ারিজ? আর কারো কোনো কোশ্চেন আছে এই সিনপসিস নিয়ে? নো স্যার। ওকে ফাইন, ঠিক আছে, আমরা তাহলে পরের সিনপসিসে চলে যাই। আচ্ছা, আমি কি আপনাদেরকে সেকেন্ড সিনপসিসটা বাই এনি চান্স দিয়েছিলাম? নো স্যার। না স্যার। না স্যার। ফাইন, জাস্ট এ মিনিট, এটা সেকেন্ড সিনপসিসটা। এটা একটা ওকে। এটা ইনফ্যাক্ট হচ্ছে আমাদের সেকেন্ড সিনপসিসটা। ঠিক আছে? সেকেন্ড জি স্যার। সিনপসিসটা এটা অল অ্যাবাউট হচ্ছে শুরুতেই আমরা রেজিস্ট্রেশনের দিকটাতে চলে যাচ্ছি। ঠিক আছে? হোয়াট আর দ্য ইফেক্টস অর কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন অফ এ ফার্ম? একটা ফার্মে যদি রেজিস্ট্রেশন করা না হয় তাহলে কি কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে বা কি কি প্রবলেম হতে পারে সেটাই এখানে বলে দিচ্ছে। An unregistered firm and the partners thereof suffer from certain disabilities. A partner of an unregistered firm cannot file a suit against the firm or any partner thereof for the purpose of enforcing a right arising from contact or a right conferred by the Partnership Act. হুম। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? মানে জাস্ট হচ্ছে আপনার আইডিয়া থেকে বলেন যে কি হতে পারে। স্যার মামলা করতে পারবে না এরকম কিছু? রাইট, এক্স্যাক্টলি। আপনি ইনফ্যাক্ট হচ্ছে যদি একটা আনরেজিস্টার্ড ফার্ম থাকেন, আপনি ইনফ্যাক্ট হচ্ছে আপনার একটা লফুল লিগাল আপনার একটা ইস্যুজেও আপনি মামলা করতে পারছেন না। ঠিক আছে? ক্যান নট ফাইল এ সুট এগেইনস্ট দ্য ফার্ম অর এনি পার্টনার দেয়ার ফর দ্য পারপজ অফ এনফোর্সিং এ রাইট। আপনার অধিকার রিলেটেডও আপনি ইনফ্যাক্ট হচ্ছে কোনো কিছু করতে পারছেন না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এটাই বোঝানো হচ্ছে। এরপরে যেটা হচ্ছে, নো suit can be filed on behalf of an unregistered firm against any third party for the purpose of enforcing a right arising from contract. কন্ট্রাক্টের থ্রুতে আপনি ধরেন কোনো আপনার একটা এগেইন আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা কেস করতে যাচ্ছেন, আপনার কন্ট্রাক্টে বলা আছে আপনি এটা না হলে আপনি করতে পারবেন, হ্যাঁ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি সেটা কিন্তু পারছেন না। বিকজ হচ্ছে কি, বিকজ আপনি একটা আনরেজিস্টার্ড ফার্ম দেখে, হ্যাঁ, দ্যাটস ইট। An unregistered firm cannot claim a set of in a suit. ঠিক আছে?
আপনি কোনো সেট অফের জন্য, মানে আপনি ধরেন আবার একটা কেস গেল যে আপনিও কিছু টাকা পান, আপনার কাছে আপনার একজন মানে দেনাদার আছেন, তিনিও কিছু পান। তো এই দুটা মিলে আপনি কত পান এবং আপনার কাছে কত টাকা পায়, এটা নিয়ে যে আপনি একটা সেট অফে যাবেন, এই সেট অফ মুডেও আপনি যেতে পারছেন না, বিকজ হচ্ছে আপনি আনরেজিস্টার্ড ফার্ম। এই কারণে আপনাকে কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে কোনো আপনি কোনো মানে স্যুট করতে পারছেন না, সেট অফে যেতে পারছেন না, এই টাইপের ব্যাপার। এবং নাম্বার 4 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ফানি, দ্যাট ইজ ক্যান নট ক্লেম টু দ্য কোর্ট ফর দ্য রিসিভেবল অ্যামাউন্ট এক্সিডিং টাকা 100 ফ্রম দ্য থার্ড পার্টি। আপনি থার্ড পার্টির কাছ থেকে 100 টাকার বেশি পাওয়ার জন্য কোনো কেসই করতে পারবেন না। লাইক ইনফ্যাক্ট হচ্ছে আপনি মানে একটা কোর্টের কাছে ক্লেম করলেন, 100 টাকার উপরে হলে আপনি ইনফ্যাক্ট হচ্ছে ক্লেম করতে পারবেন না। 100 টাকার নিচে, এখন ভাই আজকের দিনে একটা মামলা করতে যাবেন, 100 টাকা তো আপনার মানে কোর্ট ফিও হবে না। এম আই রাইট? Yes, তো sir. আপনি 100 টাকার বেশি কোনো কেসের জন্য ক্ষতিপূরণ কোনো মামলা করতে পারবেন না। হাউ ফানি! মানে দিস ইজ দ্যাট মাচ রিডিকিউল। ওকে, সো আপনাকে ইনফ্যাক্ট হচ্ছে বলে দিচ্ছে কি ক্যান নট ক্লেম টু দ্য কোর্ট ফর দ্য রিসিভেবল অ্যামাউন্ট এক্সিডিং টাকা 100 ফ্রম দ্য থার্ড পার্টি। থার্ড পার্টির কাছে আপনি 100 টাকার বেশি পাইলে এরকম কোনো কেসই আপনি চাইতে পারবেন না, এটা এখানে বলে দিচ্ছে। আচ্ছা, এটার কিছু এক্সেপশনস আছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। A partner of an unregistered firm can file a suit for the dissolution of the firm and for accounts. আপনার আনরেজিস্টার্ড ফার্মের ইনফ্যাক্ট হচ্ছে আপনার কিছু এক্সেপশনে যেমন আপনার বলা আছে যে আপনি চাইলে একটা ফার্মের যে কোনো ভাবেই হোক না কেন, আপনি চাইলে মানে ফার্মটা ডিসোলিউশন মানে বন্ধ করার জন্য, ঠিক আছে, আপনি একটা স্যুট করতে পারবেন, ফাইল করতে পারবেন, কেসে যেতে পারবেন। কিসের জন্য? রেজলিউশনের জন্য অথবা তার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এর জন্য। যে আমি ইনফ্যাক্ট হচ্ছে এই ফার্মটা বন্ধ করে হয়ে যাবে, তো আমি এই ফার্মে ইনফ্যাক্ট এই যে মানে অ্যাকাউন্টস আছে বা এই বুকস অফ অ্যাকাউন্টসটা আদৌ কারেক্ট কিনা সেটা দেখার জন্য আপনাকে সেই সুযোগটা আপনি পাবেন, সেটা করতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে এটাই বুঝাচ্ছে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু আপনারা কোশ্চেন করেন, সবাই চুপ থাকলে কিন্তু আমি বুঝবো না যে ওয়েদার ইউ গাইস আর কনভার্সেন্ট অর নট। জি স্যার, বুঝতে পারছি। ওকে স্যার ফাইন। যদি যদি রেজিস্টার্ডই না হয় তাহলে স্যার কোন বেসিসের মানে বেসিস করে এটা ইয়ে করবে, কোর্ট সিদ্ধান্ত নিবে? রেজিস্টার্ড না হলো, এই যে যে আপনি ইনফ্যাক্ট হচ্ছে ডিসলিউশন হচ্ছে, আপনার ইনফ্যাক্ট হচ্ছে এটা তো ম্যান্ডেটরি না কোর্টের কাছে যে আপনি রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড। আনরেজিস্টার্ড থাকলে আপনি কি কি করতে পারবেন না, উপরে 4টা পয়েন্ট আমরা পড়লাম, এই 4টা পয়েন্টের কিছু এক্সেপশনস আছে, যে আনরেজিস্টার্ড থাকলেও আপনি কিছু কিছু ফ্যাসিলিটিস পাবেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে এখানে যেগুলো আমরা ডিসকাস করছি, ঠিক আছে, এই 5টা পয়েন্ট। ওকে, আপনি যে কোনো ক্ষেত্রে ফার্ম যদি বন্ধ করে ফেলতে চান মানে ডিসলভ করতে চান, উইন্ডিং আপ যেটাকে বলে অবসায়ন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্মের অ্যাকাউন্টস দেখার জন্য, ফাইন্যান্স অ্যাকাউন্টস দেখার জন্য বা ইনফ্যাক্ট হচ্ছে মানে আনরেজিস্টার্ড ফার্মের এই ডিসলিউশন করার জন্য আপনি কিন্তু চাইলেই আপনার যে কোনো ভাবে হোক আপনি একটা ফাইল মানে সুট ফাইল করতে পারবেন। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে। Suits can be filed for the realization of the properties of a dissolved firm even though it was registered. Very important and pertinent point. এটার এক্সেপশনের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টই হচ্ছে এইটা, আপনি আপনার প্রপার্টিজের রিয়ালাইজেশন করার জন্য, ধরেন আপনার একটা মর্টগেজ প্রপার্টি আছে ফার্মে, আপনার ফার্ম এখন ডিসলিউশন হয়ে যাচ্ছে, আপনি কিন্তু চাইলে আপনার ওই ডিসলভ ফার্ম বা ফার্মটা যদি রেজিস্টার্ডও হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রপার্টি আপনার যে রিয়ালাইজ করার জন্য আপনার যা যা কেস করা বা ফাইল করা সেগুলো আপনি সব করতে পারছেন। ঠিক আছে, দ্যাট ইজ অলসো পসিবল। ওকে, এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বলেই দিচ্ছে যে আপনি যদি একটা ফার্মের প্রপার্টিসের রিয়ালাইজেশন করতে যান এবং ওই ফার্মটা যদি আপনার ডিসলিউশনেও চলে যায় এবং ফার্মটা যদি রেজিস্টারও থাকে কিন্তু আপনি আনরেজিস্টার্ড ফার্ম, আপনি আপনার ওই প্রপার্টিটা রিয়ালাইজেশনের জন্য কেস ফাইল করতে পারবেন, সোজা কথা। স্যার, রিয়েলাইজেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রপার্টিসটা আপনি বিক্রি করে আর একটা ফার্মের কাছে মর্টগেজ দেওয়া ছিল, তো আপনার ইনফ্যাক্ট হচ্ছে হয়তো কোনো ক্রেডিট ইস্যুস ছিল, যে আপনার থেকে ইনফ্যাক্ট হচ্ছে হয়তো টাকা পয়সা উনি নিয়েছিলেন, তার বদলে ওনার প্রপার্টিটার সিকিউরিটি হিসাবে আপনার কাছে ছিল। তা আপনার যখন এখন ইনফ্যাক্ট হচ্ছে আপনার ফার্ম আনরেজিস্টার্ড, ওনার ফার্ম রেজিস্টার্ড, তো আপনি প্রপার্টিটা এখন বিক্রি করে টাকা পয়সা মানে আপনার যেটা দেনা পাওনা আছে আপনি মিট আপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোর্টে মামলা করতে পারবেন। ওই ফার্মটা যদি রেজিস্টার্ডও থাকে তাও পারবেন, আর আপনি আনরেজিস্টার্ড হলেও আপনি মামলা করতে পারবেন। এটাই বুঝাচ্ছে। ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরেকবার বলি,
আপনি একটা আনরেজিস্টার্ড ফার্ম, ঠিক আছে? লাইক যেমন একটা প্রশ্ন কে করলো, তন্ময়। আচ্ছা, জি তন্ময় স্যার। একটা আনরেজিস্টার্ড, আচ্ছা ঠিক আছে, তন্ময় মন খারাপ করবে যে স্যার নিজে রেজিস্টার্ড হয়ে গেছে, আমাকে আনরেজিস্টার্ড বলতেছে। আমি আনরেজিস্টার্ড ফার্ম তানভীর, তন্ময় হচ্ছে রেজিস্টার্ড ফার্ম। ওকে। এখন আমি আনরেজিস্টার্ড ফার্ম, তন্ময়ের কাছে আমার একটা প্রপার্টি, মানে তন্ময় আমাকে দিয়েছিল একটা সিকিউরিটি প্রপার্টি হিসেবে, সেটা মর্টগেজ করা আছে। তন্ময় আমাকে টাইমলি টাকা পয়সা ফেরত দিচ্ছে না। এখন আমি কি করলাম? আমি যেহেতু রেজলিউশনে চলে যাচ্ছি, বন্ধ করে দিচ্ছি, তা আমার তো আর এই মানে বন্ধ করে দেওয়ার পর আমার সিকিউরিটি বা জায়গা জমি টাকা পয়সা নিয়ে কোনো দরকার নাই, রাইট? সো আমি কি করছি, তন্ময় আমাকে যে সিকিউরিটিটা দিয়েছিল মর্টগেজ প্রপার্টিটা, আমি রিয়ালাইজ করার জন্য মানে বেচার জন্য কোর্টের কাছে একটা কেস করলাম। ঠিক আছে, সেটা আমি করতে পারবো। এখন আমি আনরেজিস্টার্ড ফার্ম হলো, আমার দেনা পাওনার ব্যাপারে কোনো কেস করার জন্য আমার রাইট আছে। ঠিক আছে, রিয়ালাইজেশন অফ দ্য প্রপার্টিজ এর ক্ষেত্রে। এখন ধরেন আমি পাই আপনার 5,000 টাকা, বাট আমার তো এখানে উপরের পয়েন্টে পড়ে আসি যে একটা 100 টাকার বেশি আমি কোনো ক্লেম করতে পারবো না। বাট যখন আপনার প্রপার্টি রিয়ালাইজেশন হবে, তখন কিন্তু আবার আপনি কেস করতে পারবেন, সেটা যত টাকাই হোক। বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। স্যার যেই ফার্মের এগেনস্টে আমরা কেসটা করবো এটা রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড হলেও তো কোনো সমস্যা হবে না? না 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 না, কোনো সমস্যা হবে না, ওই ফার্মটা রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড হলেও কোনো সমস্যা হবে না। ওকে স্যার। বাকিরা সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। স্যার, আচ্ছা, এবার আসেন। The official assignee or receiver can realize the properties of an insolvent partner of an unregistered firm. ঠিক আছে, একটা অফিসিয়াল অ্যাসাইনি বা রিসিভার যদি অ্যাপয়েন্ট করা হয়, যে আপনার একটা ইনসলভেন্ট পার্টনারের মানে আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে উনি ইনফ্যাক্ট হচ্ছে সবকিছু যা যা পার্টনারটা যদি ইনসলভেন্ট হয়ে যায়, তখন উনি ইনফ্যাক্ট হচ্ছে কি করবেন, উনি যা যা আছেন সবকিছু আপনার ওইখান থেকে রিয়ালাইজ করার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া সেটা নিতে পারবেন। হ্যাঁ, ফার্মটা আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, রেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে এই সুবিধাটা আছে। ঠিক আছে। এখন মনে করেন যে আপনার একটা পার্টনার ইনসলভেন্ট হয়ে গেছেন, তাহলে তার আপনি আপনার পার্টনারশিপ বিজনেসটাই চালাতে পারছেন না। ঠিক আছে। তো ইনসলভেন্ট হয়ে গেলে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তা আপনি কি করছেন, আপনি তখন একটা কোর্ট আপনাকে বললে একজন অফিসিয়াল অ্যাসাইনি বা রিসিভার থাকবেন, যিনি ওই ইনসলভেন্ট পার্টনারের সবকিছু প্রপার্টি গুলো রিয়ালাইজ করবেন। ঠিক আছে, আনরেজিস্টার্ড ফার্মের পার্টনার হলো, এই সুবিধাটুকু আপনি আনরেজিস্টার্ড ফার্ম হলেও পাচ্ছেন। বুঝাতে পারলাম? জি স্যার। এরপরে যেটা হচ্ছে, পার্টনার্স হ্যাভ রাইট টু ক্লেম ফর হিজ পোর্শন অফ শেয়ার ফ্রম অ্যাক্সেস দ্য অ্যাসেটস অফ ডিসলভড ফার্ম। একটা ফার্ম ডিসলভ হয়ে গেছে, তো পার্টনারদের কিন্তু রাইট আছে সেই ফার্মের থেকে তার পোর্শনে যতটুকু আপনার অ্যাসেট আছে, সেই অ্যাসেট গুলোকে আপনার ক্লেম করার জন্য। ঠিক আছে। আনরেজিস্টার্ড ফার্ম হলে উনি ক্লেম করতে পারবেন, রেজিস্টার্ড ফার্ম হলে উনি ক্লেম করতে পারবেন, এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, সবাই সব বুঝতে পারতেছেন? কারো কোনো কোশ্চেন নাই? আমার তো মনে হচ্ছে আপনারা বোধহয় মানে খুব ঘুমায় ঘুমায় আছেন, বা মানে কোশ্চেন করতেছেন না, বা ভয় পাচ্ছেন, কি হচ্ছে আমি ঠিক বুঝতেই পারতেছি না। না আমার স্যার, প্রশ্ন, বুঝতে পারছি স্যার। স্যার একটা স্যার কোশ্চেন ছিল। বুঝতে পারছি। স্যার ওকে, বেসিক্যালি এগুলো তো পড়ানো মানে পড়ানো হয়েছে, মানে ইউনিভার্সিটি লেভেলে কিছু কিছু পড়া হয়েছে তো, তার জন্য তেমন কোশ্চেন নেই। ওকে রাকেশ। আচ্ছা, এরপরে ইনফ্যাক্ট হচ্ছে যেটা হচ্ছে, an unregistered firm can file a suit or claim a set of for a sum of not exceeding টাকা 100। 100 টাকার নিচে যে কোনো টাকার জন্য আপনি যে কোনো সময় একটা কেস ফাইল করতে পারবেন। করবেন আপনারা কি এরকম কিছু? স্যার না স্যার, আমার লয়ারদেরকে দিতে হবে 2,000 টাকা, আমি কেন? সেটাই, লয়ারের টাকা উঠবে না, কোর্ট ফি উঠবে না, ক্লেম করার জন্য 100 টাকার নিচে। মানে কই মান্ধাতার আমলে 1932 সালে একটা আইন করে ফেলছে, সেটার এখন পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট হয় না, মডিফিকেশন হয় না। মানে যদিও পার্টনারশিপের এটার কোনো রকম ইমপ্লিকেশনই নাই।
স্যার ওই আমলে মেবি 100 টাকার অনেক মূল্য ছিল, এখন তো এটা ভ্যালুলেস অলমোস্ট। এরপরে দেখেন, এটা আমরা যদি আগেও ডিসকাস করেছি, সেটা হচ্ছে ক্যান এ মাইনর বি অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার? এ মাইনর ক্যান নট এন্টার ইনটু এ কন্ট্রাক্ট অফ পার্টনারশিপ বিকজ অ্যান এগ্রিমেন্ট বাই এ মাইনর ইজ ভয়েড, বাট if all partners agree, a minor may be admitted to the benefits of an existing firm. একটা মাইনর কখনোই ইউজুয়ালি একটা ফার্মের পার্টনার হতে পারে না, ঠিক আছে? এখন কোন এক্সেপশনাল কেসে একটা মাইনরকে ধরেন নেওয়া হলো, যেটা আমরা ইনফ্যাক্ট হচ্ছে আগের দিন আলাপ করেছিলাম, যে একটা পার্টনারের ইনফ্যাক্ট হচ্ছে মানে হয়তো হতে পারে যে তার আহ, বাবা মারা গেলেন, বা ইনফ্যাক্ট হচ্ছে ফ্যামিলি থেকে তাকে নমিনেট করা হলো, এরকম ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সব বাকি পার্টনারদের অ্যাগ্রিড হতে হবে এবং তিনি ফার্মে সবগুলো বেনিফিট পাবেন। ঠিক আছে, মাইনরটা সব বেনিফিট পাবেন, বাট কোনো ডিসিশন মেকিং এ ইনফ্যাক্ট হচ্ছে মানে তার কোনো ইম্প্যাক্ট থাকবে না। ওকে, জাস্ট এ মিনিট, আমার একটা কল দিচ্ছি।
ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা দেখি মাইনর এটার পরে ইন হোয়াট সিচুয়েশন কম্পালসারি ডিসোলিউশন মে টেক প্লেস। কোন কোন ক্ষেত্রে মানে আপনার ডিসোলিউশনটা বা উইন্ডিং আপটা আপনার ম্যান্ডেটরি করা হচ্ছে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে। ঠিক আছে, পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে মাথায় রাখবেন রেজলিউশনের কিছু গ্রাউন্ড আছে যেটা আমরা পড়তে যাব, বাট তার আগে এইটা ওইখানেও আছে, তারপর আমরা জাস্ট হচ্ছে একটু কুইক একটা একটু ডিসকাস করে নিতে পারি, দ্যাটস ইট। Dissolution of partnership firm is compulsory in case of the following cases: by the adjudication of all the partners or of all the partners but one as insolvent, or by the happening of any event which makes the business of the firm unlawful. যদি এরকমটা হয়ে থাকে যে আপনার পার্টনারশিপ ফার্মের সবাইকে অথবা যে কোনো একজনকে কোর্টের থেকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কম্পালসারি ডিসলিউশনটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আর যদি এরকম কোনো ইভেন্ট হয়ে থাকে বাই দ্য হ্যাপেনিং অফ এনি ইভেন্ট উইচ মেক্স দ্য বিজনেস অফ দ্য ফার্ম আনলফুল, ঠিক আছে, আপনি কোনো আনলফুল বিজনেস করছেন, থাকে না অনেক সময় যে আপনি ইলিগাল ট্রেড করছেন, বিজনেস করছেন, তো সেক্ষেত্রে তো আপনাকে ইনফ্যাক্ট হচ্ছে অবশ্যই মানে আপনার পার্টনারশিপ ফার্মটাকে ম্যান্ডেটরি ডিসলিউশন বা মানে বাধ্যতামূলক ভাবে আপনাকে অবসায়নে যেতে হবে। ঠিক আছে, সেটাই বোঝানো হচ্ছে, আর কিছু না। অ্যাজ ওয়েল আপনার গ্রাউন্ড গুলো কি কি হতে পারে, ডিসলিউশনের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, তো এটা কিন্তু একটু আমার মনে হয় যে ভালো মতো আপনাদের একটু মানে কনসেন্ট্রেট করা উচিত। ঠিক আছে, এ ফার্ম মে বি ডিসলভড অন এনি অফ দ্য ফলোইং গ্রাউন্ডস বাই অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে, একটা ফার্ম যদি তার এগ্রিমেন্টে বলা থাকে এ ফার্ম মে বি ডিসলভড এনি টাইম উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স অফ দ্য ফার্ম, পার্টনারশিপ ইজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট, ইট ক্যান অলসো বি টার্মিনেটেড বাই কন্ট্রাক্ট। যেহেতু এটাও কিন্তু আপনার একটা চুক্তি আইনের ভিতর থেকে আপনি করছেন, সো আপনার এই যে এগ্রিমেন্টে যদি আপনার বলা থেকে থাকে যে যে কোনো সময় যে কোনো পার্টনার বা ফার্মের সব পার্টনার মিলে ডিসিশন নিল যে তারা ফার্মটা বন্ধ করে দিবে, তখন কিন্তু তারা চাইলে ফার্মটা বন্ধ করে দিতে পারবে, দ্যাটস ইট, আর কিছুই না। বুঝাতে পারলাম? জি জি স্যার। জি স্যার। এখন এগ্রিমেন্টের ক্ষেত্রে এটা আপনাকে বলে দিচ্ছে যে যখন আপনার একটা ফার্ম যখন যেরকম ভাবে আপনার একটা কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে ক্রিয়েট করা হচ্ছে, অ্যাজ ওয়েল এটা কন্ট্রাক্টের মাধ্যমেই আবার টার্মিনেটেড করা যাবে। ঠিক আছে, এই এগ্রিমেন্টটাকে আপনি কি করছেন, একটা ভ্যালিড একটা কন্ট্রাক্ট হিসেবে ট্রিট করছেন। সো এই এগ্রিমেন্টে যদি আপনার একটা কন্ডিশনস বলা থাকে বা একটা টার্মস থেকে থাকে যে পার্টনাররা মিলে যে কোনো সময় আপনার ইনফ্যাক্ট হচ্ছে এগ্রিমেন্টটা বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এটা পারবেন, দ্যাটস ইজ পসিবল। হ্যালো স্যার। স্যারের ফোন
সরি সরি, আসলে মানে এই যে আইসিবি তে তো ইলেকশন হচ্ছে সামনে, তো ইলেকশনের ক্যাম্পেইন ট্যাম্পেন মানে সব বস টসরা ভাই টাইরা সব ফোন টোন দিতেই থাকে সারাক্ষণ। আমাদের একটা টাউন হল মিটিং ছিল শনিবার দিন, হ্যাঁ। এনিওয়ে, যাই হোক, আপনারা তো মানে হচ্ছে প্রি আর্টিকেলশিপের ফার্মে থাকলে এই সময় খুব মজা পাইতেন। যাই হোক, সামনে তো ঢুকবেনই ডেফিনেটলি ফার্মে, তখন এই মজাগুলো পাবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের কি মানে এখানে যারা যারা আছেন কেউ পাস ছাড়া আর ইনফ্যাক্ট হচ্ছে মানে ফার্মে কারো ঢোকার আপাতত কোনো প্ল্যান নাই, তাই না? জি স্যার, এখানে সবাই প্রি আর্টিকেলশিপে আছে। আচ্ছা আচ্ছা, এরকম কোনো প্ল্যানও নাই যে মানে ইনফ্যাক্ট হচ্ছে ইয়ে করবে? অফকোর্স জি কোর্স স্যার, আছে, ফার্মে তো অবশ্যই ঢুকবো। না না, মানে ইনফ্যাক্ট হচ্ছে এখন আপাতত এরকম আছে কিনা যে না আমি প্রি আর্টিকেল শিপে থাকবো না, আমি ফার্মে গিয়ে ঢুকবো। বিকজ আমি পার্সোনালি ইনফ্যাক্ট হচ্ছে এটা খুবই এনকারেজ করি বিকজ হচ্ছে এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, বেনিফিট আছে। দ্যাটস ওয়াই এম টেলিং। এন্ড অফ দ্য ডে ইটস ইউর ডিসিশন, ইউর ক্যারিয়ার, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো করবেন, তাই না? বাট আমার কাছে মানে আপনাদের কি বলবো, প্রফেশনের স্যার বা প্রফেশনের বড় ভাই হিসাবে আমার সাজেশন থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফার্মে জয়েন করবেন। বাট স্যার অনেক স্যার এই ডিসকারেজ করে, অনেকে বলে গ্রাজুয়েশনের পরে মানে ঢোকার জন্য। গ্রাজুয়েশনের পরে ঢোকার জন্য? জি স্যার, আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকে পড়াশোনা করি তাদের একটা সুযোগ থাকে যে আন্ডার গ্রাজুয়েটদের মানে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের সময় মানে এনরোল করার। হুম হুম হুম। বাট এটা অনেক স্যারে মানে পার্সোনালি ডিসএগ্রি করে আর কি। স্যার জয়েন করলে কি বেনিফিট পাওয়া যাবে যদি একটু শর্টে বলতেন? জয়েন করলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি, আপনি যে প্রফেশনটায় ঢুকলেন আপনি হাতে কলমে যে কাজগুলো শিখবেন, প্র্যাকটিক্যালি যে আপনার একটা নলেজ শেয়ার হবে, বা আপনি ইনফ্যাক্ট হচ্ছে অডিটে গিয়ে যে লেভেলের কাজগুলো করবেন লেখাপড়ার সাথে রিলেট করতে পারবেন। আশেপাশে যখন আরো অনেককে দেখবেন আপনার মতো এরকম পার্ট কোয়ালিফাই বা কোয়ালিফাই করছে বা পরীক্ষা দিচ্ছে, আপনার চোখের সামনে 5-7টা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে ঘুরঘুর করতেছে, দেখে ইউ উইল বিকাম মোর মোটিভেটেড অ্যান্ড ইয়োর সেলফ, ঠিক আছে? এই জন্য ইনফ্যাক্ট হচ্ছে মানে আমার মনে হয় যে ফার্মে থাকাটা অনেক বেটার। ইটস নট অ্যাবাউট অনলি যে মানিটারি টার্মস আমি বুঝাচ্ছি, এটা সেটা একেবারেই না, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এরপরে আমরা এগ্রিমেন্টটা দেখলাম। আর কম্পালসারি রেজলিউশন তো আমরা উপরেই পড়লাম যে ইনফ্যাক্ট হচ্ছে যদি একটা পার্টনার ইনসলভেন্ট হয় বা আর একটা কোনো মানে পার্টনার বা ফার্মটা যদি কোনো আনলফুল বিজনেস করে থাকে সেক্ষেত্রে আপনার কম্পালসারি রেজলিউশন হতেই হবে, ঠিক আছে? স্যার এই কম্পালসারি ডিসোলিউশনটা কি কোর্ট কর্তৃক হবে, মানে আদালত কর্তৃক হবে? আদালত কর্তৃক হবে কম্পালসারিটা, ইনফ্যাক্ট হচ্ছে মানে আপনাকে করতেই হবে। আদালত কর্তৃক হবে হচ্ছে ইনসলভেন্ট প্রথমটার ক্ষেত্রে। টু এর কম্পালসারি রেজলিউশনের দুইটা পার্ট, 1 এবং 2, এ অ্যান্ড বি। এতে বলা হচ্ছে ইনসলভেন্ট হলে করতে হবে। এখন ক্ষেত্রে আপনার কেন হচ্ছে, বিকজ হচ্ছে আপনি নিজে নিজে নিজেকে দেউলিয়া করতে ঘোষণা করতে পারবেন না, ঠিক আছে? জি স্যার। হুম। আর ইলিগেল বিজনেসের ক্ষেত্রে স্যার? কিসের ক্ষেত্রে বুঝি নাই? স্যার ওই যে আনলফুল বিজনেস যেটা বলছেন। আনলফুল, আপনার যদি কোনো কিছু আপনি বিজনেস করে থাকেন, বারবার করেই বলছিলাম যে ধরেন আপনি ড্রাগ ট্রাফিকিং করেন, আপনি ইনফ্যাক্ট হচ্ছে মানে কি বললাম যে মানে আপনি মাদকের ব্যবসা করেন, আপনার পার্টনারশিপ ফার্মে দেখা যাচ্ছে যে আপনার হয়তো আপনি একটা পার্টনারশিপ করে গার্মেন্টস এর ব্যবসা করেন, কিন্তু গার্মেন্টস এর আড়ালে আপনি ড্রাগ ট্রাফিকিং করেন। এক দেশ থেকে আরেক দেশে আপনি মায়ানমার বা আপনি ইনফ্যাক্ট হচ্ছে বর্ডার থেকে আপনি ইয়াবা চালানের কাজ করেন, এসব কাজ করেন। তো এই বিজনেসটা তো যে কোনো দেশের জন্য আনলফুল, দিস ইজ নট লিগালি পারমিটেড, তাই না? তো এই জি জাতীয় স্যার। যদি কোনো আপনি বিজনেস করে থাকেন তাহলে তো আপনার এটা কম্পালসারি ডিসলিউশন হচ্ছে, ম্যান্ডেটরি ডিসলিউশনে পড়ে যাচ্ছে। প্রশ্ন- স্যার প্রশ্নটা করছিলাম, সেইখানে কি কোর্টের কোনো ইনভলভমেন্ট থাকবে ডিসোলিউশনের সময়? না, ডিসলিউশনের সময় এটা ম্যান্ডেটরি, আপনাকে ইনফ্যাক্ট হচ্ছে কোর্টের লাগবে না আপনার। আপনি খুব সিম্পল ভাবে চিন্তা করেন, আপনি ধরেন একটা
চালান পাঠালেন, কাপড়ের চালান, তার ভিতরে আপনি 2 বস্তা ইয়াবা দিয়ে দিলেন। ঠিক আছে, তখন কি হচ্ছে? তখন আপনাকে কি করলো? পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ধরে আপনার সহ ইনফ্যাক্ট হচ্ছে সবার নামে আপনাদেরকে একেবারে মানে জেল জরিমানা আপনাদেরকে করে দিল। অটোমেটিক্যালি কি হলো? আপনার যে ইনফ্যাক্ট হচ্ছে কারখানাটা আছে, ফ্যাক্টরি আছে বা অফিস আছে, সব সিলগালা করে তালা লাগাই দিচ্ছে। তো জি এটা স্যার, তো মানে ইনফ্যাক্ট হচ্ছে আমরা, অটোমেটিকলি হয়ে যাবে তো স্যার। আবার বলেন, বুঝি নাই। স্যার বলতেছি এটা অটোমেটিকলি হয়ে যাবে যখন এটা পাবলিক ফোকাসে আসবে। সেটাই, বিকজ হচ্ছে আপনি যখন ধরা পড়ছেন যে আপনি একটা মানে অনৈতিক কাজ করছেন, ইলিগাল কাজ করছেন, তখন তো আপনাকে সেটা আলটিমেটলি মানে কোর্ট হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, আপনার অটোমেটিক্যালি আপনার এটা সিলগালা বন্ধ হয়ে যাচ্ছে। দিস ইজ জি স্যার, বুঝতে ম্যান্ডেটরি। পারছি। এটার জন্য তো আপনার মানে কোর্টে গিয়ে আপনি আবার স্টে অর্ডার করাবেন, হিয়ারিং চলবে বছরের পর বছর। ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, জি বিকজ স্যার, হচ্ছে জি বিদ্যমান দেশের আইনের সাথে সাংঘর্ষিক থাকলে তো আপনি এটা করতেই পারেন না। বুঝাতে পারলাম? স্যার, জি স্যার। স্যার যদি তারপর ডিসলভ না করে, সেক্ষেত্রে তো আই মিন ল অ্যান্ড এনফোর্সের ইনভলভমেন্ট থাকবে। না, ডিজলভ না করে তো আসলে কোনো উপায় নাই। মানে ধরেন বললো যে না আমি ডিজলভ করবো না, এটা তো আসলে হবে না। জোর করে কি বলতে পারবে যে না আমি ডিজলভ করবো না? বিকজ আপনি যখন ইনফ্যাক্ট হচ্ছে মানে পার্টনারশিপ ফার্মটা ফর্ম করছেন, আপনি যখন একটা এগ্রিমেন্ট করছেন, আন্ডারটেকিং দিচ্ছেন, তখনই তো আপনি বলে দিচ্ছেন যে না আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার স্টেট অ্যাক্টের ইনফ্যাক্ট হচ্ছে এগেনস্টে যাচ্ছে বা ইলিগাল হচ্ছে, আনলফুল হচ্ছে। আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন না, সো আপনি কি করে বলবেন যে না আমি এটা ডিজলভ করবো না? এটা বলার তো কোনো সুযোগ নেই। Yes, sir. বুঝাতে পারলাম? Yes, sir. ওকে। দেন অন দ্য হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস। কন্টিনজেন্সিস বলতে আমরা কি বুঝি ইউজুয়ালি? I mean, this is uncertain. হতেও পারে, নাও পারে, like that, right? Yes, sir. আশফিক চুপচাপ কেন আজকে? স্যার আমার একটু মানে খারাপ লাগতেছে তো, ক্লাস শুরু হওয়ার আগ থেকে আমি ঘুম থেকে উঠছি, ওই জন্য কথা বলতে পারছি, মানে মাথা একটু বহ করতেছে স্যার, ওই জন্য। ওকে ওকে, নো ইস্যুস। আচ্ছা, সার্টেন কন্টিনজেন্সিস হচ্ছে আইদার আপনার ইনফ্যাক্ট হচ্ছে মানে ধরেন আপনার আপনার এটা হতেও পারে বা নাও পারে, এরকমটাই বুঝাচ্ছে। ওকে। সো এখন যেটা দেখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ যে আপনার এই সার্টেন কন্টিনজেন্সিস গুলোর ভিতর আসলে কিভাবে পড়ছে, মানে পার্টনারশিপের আপনার ডিসলিউশনটা কিভাবে আসতেছে। সাবজেক্ট টু কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স, এ ফার্ম ইজ ডিসলভড ইফ কনস্টিটিউটেড ফর এ ফিক্সড টার্ম বাই দ্য এক্সপায়ারি অফ দ্যাট টার্ম। ওই যে যেটা বলছিলেন যে ডিউরেশন অফ দ্য ফার্ম, ঠিক আছে, যে আমি বোধহয় জানতে চাচ্ছিলেন। সো সেই ব্যাপারটাই কনস্টিটিউশন করা হলো, আপনার একটা ফিক্সড টার্মের জন্য পার্টনারশিপ ফার্মটা কনস্টিটিউটেড হলো। এই টার্মটা পার হয়ে গেল, পার্টনারশিপ ফার্ম অটোমেটিক্যালি ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডিসলভ হয়ে যেতে পারে। একজন পার্টনার বলল যে আমরা তো এই টার্মের জন্য খালি মানে কোরবানি ঈদ সামনে রেখে আমরা একটা পার্টনারশিপ ব্যবসা করছিলাম, কোরবানি ঈদ শেষ, এখন আমাদের পার্টনারশিপও শেষ। তখন আপনার রিজলিউশন করে ফেললেন, কাগজে কলমে শেষ। ইফ কনস্টিটিউট টু ক্যারি আউট ওয়ান অর মোর অ্যাডভেঞ্চার্স অর আন্ডারটেকিংস বাই দ্য কমপ্লিশন দেয়ার, আপনি ইনফ্যাক্ট হচ্ছে ধরলেন যে রোজার ঈদ সামনে রেখে আপনি মানে পাকিস্তান বা ইন্ডিয়া থেকে আপনি লেডিস ড্রেস আনবেন, ম্যাটেরিয়াল আনবেন, অ্যাক্সেসরিজ আনবেন। তা আপনি ইনফ্যাক্ট হচ্ছে চিন্তা করলেন যে আপনার যে টার্মটা আপনি ধরলেন বা ইনফ্যাক্ট হচ্ছে যেই পারপাজে আপনি করলেন যে রোজার ঈদটাকে সামনে রেখে, ঈদ শেষ হয়ে গেল, আপনার ব্যবসা আপনি চিন্তা করলেন যে এখন তো আমার আর সিজন নাই, আমি এখন আর এই ব্যবসা করবো না। এইটাও কাইন্ডলি ইনফ্যাক্ট হচ্ছে ফিক্সড টার্ম হয়তো বলা নাই, বাট আপনার একটা টেন্টেটিভ ধরেন আছে ব্যাক অফ মাইন্ড, যে লাইক বাংলাদেশে কি হয় বা সাবকন্টিনেন্টে ইউজুয়ালি দেখা যায় কি মুসলমানদের ক্ষেত্রে রোজার ঈদটাকে সবচেয়ে বেশি আপনার মানে খুব সেলিব্রেট করা হয় জাঁকজমক ভাবে, মানে নতুন কাপড় চোপড় পরা হয় যেটা। কোরবানি ঈদে কি নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি? গরু ছাগল কেনা নিয়ে। তখন কিন্তু আর নতুন কাপড়ের জিনিসটা আমাদের ইউজুয়ালি মাথাতেই থাকে না, রাইট? সো আপনি যখন এই রোজার মাসে রোজা আসার আগে থেকে যেটা দেখা যায় যে আমাদের মানে বেঙ্গলি কমিউনিটিতে বা সব জায়গাতে মানে মা খালা বা ফ্যামিলি মেয়েদের ভিতর যে আপনার ড্রেস বানানো বা একটা হিড়িক লাগে, এইটার জন্য তো রোজার মোটামুটি আরো 15-20 দিন, 1 মাস আগে থেকে আপনার ধরেন একটা কাপড় ব্যবসায়ীদের একটা জমজমাট একটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার ইয়ে বসে যায়, তাদের ব্যবসার সিজন শুরু হয়ে যায়। ঠিক আছে, আর শবে বরাত পার হয়ে গেলে তার কথাই নাই। ওকে। সো এই যে যে আপনি মোটামুটি রোজার 1-1.5 মাস বা 2 মাস আগে এবং রোজার আরো 1 মাস, এই 2.5 থেকে 3 মাস টাইমের জন্য আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা এক্সক্লুসিভ একটা আপনি অ্যাডভেঞ্চার বা আন্ডারটেকিংস নিলেন বা একটা বিজনেস আইডিয়া জেনারেট করলেন। ঠিক আছে,
যে আমরা বাইরে থেকে এই জিনিসগুলো ইম্পোর্ট করে আনবো, এনে ইনফ্যাক্ট হচ্ছে এইটা আমরা এই কাজটা করব এই সময়ের জন্য। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনার এটা খুবই কাজে লাগবে। ওকে। জি স্যার। এরপর হচ্ছে বাই দ্য ডেথ অফ এ পার্টনার অ্যান্ড বাই দ্য অ্যাডজুডিকেশন অফ এ পার্টনার অ্যাজ অ্যান ইনসলভেন্ট। একজন পার্টনার মারা গেলেন, তখন কিন্তু অটোমেটিক্যালি ফার্মটা ডিসলভ হয়ে যেতে পারে। এখানে একটা জিনিস, মানে এক্স্যাক্টলি এই অ্যাক্টের আন্ডারে বলা নাই, বাট ধরেন একটা আপনার পার্টনার মারা গেলেন, সেক্ষেত্রে পার্টনারের আপনার কোনো নমিনি থাকতে পারে, তার ছেলে বা মেয়ে বা ওয়াইফ বা কেউ একজন থাকতে পারে, বা ছেলেমেয়েরা সন্তানরা হয়তো কেউ মাইনরও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার ইনফ্যাক্ট হচ্ছে সে পার্টনার হবে, বাট ওই যে মাইনর থাকাকালীন ডিসিশন মেকিং এ তার কোনো ইম্প্যাক্ট থাকবে না। সে যখন 18 বছর প্লাস হয়ে যাবে, মেজর হয়ে যাবে, মানে ইন দা কনটেক্সট অফ মানে গভর্নমেন্ট ল, বা আপনার তার যখন সোজা কথা, সে যখন আপনার 18 বছর পার হয়ে মানে ওই যে কি বলে মেজর হওয়া বা এনআইডি হোল্ডার হতে পারবে, তখন সে ইনফ্যাক্ট হচ্ছে আপনার তার ডিরেক্টলি সে ডিসিশন মেকিংও চলে আসবে। ওকে, এটাই বোঝানো হচ্ছে। আর বাই দ্য অ্যাডজুডিকেশন অফ এ পার্টনার অ্যাজ অ্যান ইনসলভেন্ট, একজন পার্টনারকে কোর্টের থেকে অ্যাডজাজ করা হলো যে সে ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া, তখন ইনফ্যাক্ট হচ্ছে আপনার ফার্মটা ডিসলিউশন হয়ে যেতে পারে, কোনো বাধা নেই। এটাই বলা হচ্ছে। বাই নোটিস where the partner as at will, the firm may be dissolved by any partner giving notice in written to all other partners of his intention to dissolve the firm. মনে করেন একটা নোটিশ দিলেন, সব পার্টনারের পক্ষ থেকে একজন অথবা সবাই মিলে একটা নোটিশ ইস্যু করলেন যে আমরা আমাদের ফার্মের ডিসলভ চাচ্ছি, আমরা ফার্মটা কন্টিনিউ করতে চাচ্ছি না। সেক্ষেত্রেও কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে ফার্মটা অটোমেটিক্যালি আপনার ডিসলভ হয়ে যাবে। ওকে, বুঝা গেছে? জি স্যার। নোটিশ ইস্যু করে আপনি ফার্মটাকে ডিসলভ করে দিচ্ছেন, দ্যাট ইজ অলসো পসিবল। এবার আসেন ডিসলিউশন বাই দ্য কোর্ট। ডিসলিউশনের পয়েন্টগুলো অনেক বড়, খুবই মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিসলিউশনটা খুব ভালো মতো করে মাথায় রাখতে হবে। ডিসলিউশন বাই দ্য কোর্টে ইনফ্যাক্ট হচ্ছে আপনার চারটা, ABCDE, না পাঁচটা, ছয়টা পয়েন্ট। আচ্ছা, এই ছয়টা পয়েন্ট খুব কুইকলি মাথায় রাখবেন। হ্যাঁ, at the suit of a partner, the court may dissolve a firm on any of the following grounds: insanity. If a partner has become of unsound mind, the suit for dissolution in this case can be filed by the next friend of the insane partner or by other partner. আপনার একজন পার্টনার আছেন যিনি ইনফ্যাক্ট হচ্ছে মানসিকভাবে সুস্থ না, পাগল হয়ে গেছেন, তখন কি করবেন? তখন ইনফ্যাক্ট হচ্ছে তার পক্ষ থেকে বা ফার্মের অন্য সবাই মিলে ইনফ্যাক্ট হচ্ছে যেভাবেই হোক না কেন, হুম, তারা চাইবেন যে তার জায়গাতে মানে ফার্মটা যেন ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডিসলভ হয়ে যাক। ওকে, তখন কোর্ট চিন্তা করবে বা কোর্ট আপনার অ্যাডজাস্ট করে দেখবে যে আসলে ইনফ্যাক্ট হচ্ছে এটা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে কোর্ট আপনার ফার্মটাকে ডিসলভ হিসেবে ডিক্লেয়ার করবে। দ্যাটস ইট। স্যার এই ক্ষেত্রে তাকে বাদ দিয়ে অন্য পার্টনাররা কন্টিনিউ করতে পারবে না? না, এখন তাকে কি করে বাদ দিবে? তাকে বাদ দিতে গেলে তো ইনফ্যাক্ট হচ্ছে আপনার, তাকে বাদ দিতে গেলে সে তো ইনফ্যাক্ট হচ্ছে আপনার মানে মানে সুস্থ মস্তিষ্কের না, সুস্থ মস্তিষ্কের না। তো তার ক্ষেত্রে ইনফ্যাক্ট হচ্ছে আপনার যেটা করতে হবে যে আপনার কোর্টের থেকে একটা ডিসিশন নিয়ে তারপরে ইনফ্যাক্ট হচ্ছে আপনার কাজটা করতে হবে। কোর্ট একটা ডিসিশন জানাবে যে মানে আসলেই সে পাগল কিনা। ধরেন কেউ একজন বললো যিনি মানসিকভাবে সুস্থ না, কোর্ট কি সেটা বিশ্বাস করবে? করবে না তো।
বুঝেন নাই? স্যার বুঝতে পেরেছি। জি স্যার। স্যার নেক্সট ফ্রেন্ড বলতে কি বুঝিয়েছে এখানে? নেক্সট ফ্রেন্ড বলতে ইনফ্যাক্ট হচ্ছে আপনার কিন অ্যান্ড কিথ টাইপের বোঝাচ্ছে, নট এক্স্যাক্টলি যে বন্ধু বোঝাচ্ছে। পার্টনার বুঝাতে পারে, আপনার রিলেটিভ বুঝাতে পারে, সেটা বুঝাচ্ছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর আসেন পার্মানেন্ট ইনক্যাপাসিটি। If a partner becomes permanently incapable of performing his duties as a partner, the suit for this case must be brought by a partner other than that the person who has become incapable. আপনি ধরেন একজন পার্টনার পার্মানেন্টলি ধরেন তার ডিউটি রেসপন্সিবিলিটি কাজগুলো করতে পারছে না, যার উপর দায়িত্ব দেওয়া আছে, সে বারবার করে আপনার ইনফ্যাক্ট হচ্ছে মিসলিডেড হচ্ছে বা মিসগাইডেড হচ্ছে বা বাকি পার্টনারদেরকেও মিসগাইড করে ফেলছে, তখন কি হচ্ছে, সে পার্মানেন্টলি ইনক্যাপাবল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কোর্ট যদি কোনো পার্টনার আপনার চিঠি ইস্যু করে বা কোনো কিছু আপনার করে, সেই ক্ষেত্রে আপনার এই পার্টনারশিপ ফার্মটা ডিসলভ হয়ে যেতে পারে। ঠিক আছে। এরপর আসেন গিলটি কন্ডাক্ট। If a partner is guilty of conduct which is likely to affect prejudicially the carrying on the business, regard being had to the nature of the business. আপনি ধরেন যেটা বলা আছে পেন অ্যান্ড পেপারে যে আপনি এই ব্যবসা করবেন, এখন সেটা ইলিগাল ব্যবসা হোক বা লিগাল হোক, ইলিগাল ব্যবসার কথা তো বলা থাকার কোনো রিজনই নাই ডেফিনেটলি। আপনি ধরেন বললেন যে আপনার এই বিজনেসগুলো আপনি করবেন, বাট অ্যাকচুয়ালি দেখা গেল আপনি সেই বিজনেসগুলো করছেন না। ঠিক আছে। তখন কি হচ্ছে, আপনাকে যে গিলটি কন্ডাক্ট ক্লজে গিয়ে কোর্টে যদি ধরেন কোনো একজন পার্টনার বা সবাই মিলে যদি একটা নোটিশ ইস্যু করে থাকে, কোর্ট কিন্তু তখন সেটাই কনসিডার করবে। ঠিক আছে, গিলটি কন্ডাক্ট ক্লজে আপনাকে কিন্তু মানে ফার্মটাকে ডিসলভ করে দিবে। ওকে। Persistent breach of agreement. If a partner willfully and persistently commits breach of the partnership agreement regarding management or otherwise conducts himself in such a way that it is not reasonably practicable for the other partners to carry on business in partnership with him. ঠিক আছে, কোন পার্টনার যদি উইলফুলি মানে ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন সবসময়ের জন্য মানে আপনার যে টার্মস এন্ড কন্ডিশনস বা এগ্রিমেন্টে যা যা বলা ছিল সেগুলো সবকিছু ব্রিচ করতে থাকে, মানে ভাঙতে থাকে বা ভঙ্গ করতে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি চাইলে বা যে কোনো একজন পার্টনারও যদি কোর্টের কাছে এটা নিয়ে ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডিসলিউশন করার ডিসিশন চায়, কোর্ট সেটা যাচাই বাছাই করে ডিসলভ করে ফেলবে। পার্সিস্টেন্ট ব্রিচ অফ এগ্রিমেন্ট, ধরেন কাজ করতে গেলে ভুল হতে পারে, বাট আপনি রিপিটেডলি ফ্রিকোয়েন্টলি যদি একই ভুল বারবার করে করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোর্টও কনসিডার করবে না। ঠিক আছে, সেটাই বোঝানো হচ্ছে। Transfer of whole interest. If a partner has transferred the whole of his interest in the firm to an outsider or has allowed his interest to be sold in execution of a decree. ওকে। একটা পার্টনার যদি তার মানে পার্টিকুলারলি তার নিজের যেই পার্টটুকু আছে সেইটুকু যদি ইনফ্যাক্ট হচ্ছে সে চেঞ্জ করতে চায়, মানে ট্রান্সফার করতে চায় কোনো আউটসাইডারের কাছে, ঠিক আছে, তখন তাকে কি করতে হবে, একটা ডিক্রি জারি করতে হবে কোর্টের মাধ্যমে। ডিক্রি জারিটা কোর্টের মাধ্যমে করতে গেলেই তখন কোর্ট বলবে যে তোমাকে তো আগে ডিসলভ করতে হবে ডিক্রি জারি করে, তারপরে তুমি আবার তোমার জায়গাতে অন্য কাউকে একজনকে সহ নতুন পার্টনারশিপ ফান্ড ফর্ম করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রেও কোর্টের একটা আপনার মানে রেজলিউশনটা কোর্টের থ্রুতে হতে হবে, এটাই বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে আপনার খুব সিম্পল পয়েন্ট, লস। যদি একটা ফার্ম একটা বিজনেস দিনের পর দিন লস করতে থাকে,
তাহলে কি করবেন? ডেফিনেটলি ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে এটা সেল করে দিতে হবে। মানে লস আপনি ক্যারি করবেন না, ডিসলভ করে ফেলতে হবে। কম দামে কারো কাছে সেল করে দিতে পারেন, আপনাকে এটা মানে একেবারে পার্মানেন্টলি আপনার সবকিছু সেট অফ করে দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। জাস্ট অ্যান ইকুইটেবল ক্লজও হচ্ছে লসের পার্টি ইফ দ্য কোর্ট কনসিডার্স ইট জাস্ট অ্যান ইকুইটেবল টু ডিসলভ দ্য ফার্ম। ধরেন লসের কারণে যদি কোর্ট মনে করে থাকে যে এই ফার্মটাকে জাস্ট অ্যান ইকুইটেবল ক্লজে এটাকে আপনার ডিসলভ করে দিতে হবে, তাহলে কোর্ট ডেফিনেটলি উইল ডিসলভ দ্য ফার্ম। এটাই বোঝানো হচ্ছে। এই মানে কোর্টের দ্বারা ম্যান্ডেটরি ডিসোলিউশন কি কারো কোনো, জাস্ট মিনিট, happening of certain contingencies may lead to dissolution of partnership. What are those? কোনো কোনো ক্ষেত্রে যে সার্টেন কন্টিনজেন্সিস গুলো আমরা দেখলাম, বাট কোনোটার ক্ষেত্রে আপনার আপনার ইনফ্যাক্ট হচ্ছে এটা আমরা আগেও পড়ে আসলাম, এখানে জাস্ট হচ্ছে আবার একই জিনিস বলা, জাস্ট হচ্ছে আপনি একটু কুইক রিভিউ করতে পারেন। চারটা পয়েন্ট, ইফ কনস্টিটিউট ফর এ ফিক্সড টার্ম মানে ডিউরেশন অফ টার্ম যেটা বলেছিলাম, ইফ কনস্টিটিউট টু ক্যারি আউট ওয়ান অর মোর অ্যাডভেঞ্চারস আন্ডারটেকিংস বাই দ্য কমপ্লিশন দেয়ার অফ। স্পেসিফিক ধরেন আপনি ওই যে বললেন যে রোজার মাসে সালোয়ার কামিজের ব্যবসা করলেন, বিদেশ থেকে আনলেন, তারপর আপনার হয়ে গেল, বন্ধ করে দিলেন, সেটা করতে পারেন, ঠিক আছে। আপনার ইনফ্যাক্ট হচ্ছে বাই দ্য ডেথ অফ এ পার্টনার, একজন পার্টনার মারা গেলে বন্ধ হয়ে যেতে পারে। বাই দ্য অ্যাডজুডিকেশন অফ এ পার্টনার অ্যাজ অ্যান ইনসলভেন্ট, কেউ যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে। ওকে, ক্যান অ্যান আউটগোয়িং পার্টনার ক্যারি গ্যারান্টি a continuing guarantee given to a firm or to a third party in respect of the transactions of a firm is, in the absence of the agreement to the contrary, revoked as the future transaction from the date of any change in the constitution of the firm. Outgoing partner guarantee carry করতে পারেন কিনা? পারেন। কতটুক পর্যন্ত পারেন? ধরেন তিনি একটা থার্ড পার্টিকে একটা গ্যারান্টি দিয়ে গেছেন, এখন উনি পার্টনারশিপ ছেড়ে দিতে দিতে আপনি ধরেন 2-3 মাস লেগে যাচ্ছে, তো সেই পর্যন্ত যতদিন উনি আছেন ততদিন পর্যন্ত উনি ইনফ্যাক্ট হচ্ছে গ্যারান্টিটা ক্যারি করবেন। সাপোজ ধরেন এই পার্টনার চেক সিগনেটরি ছিল বা আপনার অপারেশনসে কাজ করতেন, এখন ওনার উনি থাকাকালীন ইনফ্যাক্ট হচ্ছে যে চেক গুলো ইস্যু করা হয়েছে বা ওনার সিগনেচার করা যে চেক গুলো ইনফ্যাক্ট হচ্ছে ইস্যুজ আছে বিভিন্ন ক্লায়েন্টের কাছে বা ডিপোজিটরের কাছে, যতদিন পর্যন্ত উনি ইনফ্যাক্ট হচ্ছে আপনার ফুললি একেবারে চলে না যাচ্ছেন, মানে পার্টনারশিপের বা আপনার টিডিতে ওনার নামটা না যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু উনি গ্যারান্টিটা ওনাকে ক্যারি করতে হবে, ঠিক আছে। এরপরে আসেন, হোয়াট আর দ্য ক্লাসেস অফ পার্টনার্স, খুব মজার জিনিস, খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, স্লিপিং পার্টনার, আর একটা হচ্ছে আপনার সাব পার্টনার। খুব কেয়ারফুলি শুনেন, অ্যাক্টিভ পার্টনার হচ্ছে নর্মাল। An active partner is one who actually participates in the business of a firm. A person becomes a partner only by agreement. অ্যাক্টিভ পার্টনারকে এটাই বলা হচ্ছে যে অ্যাগ্রিমেন্টে যে পার্টনারের নাম আছে বা যে পার্টনার অ্যাক্টিভলি বিজনেসে পার্টিসিপেট করেন তাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, ঠিক আছে। আর আপনার এখানে বাকি যেটা আছে আপনার sleeping or nominal partner. These partners join the firm by agreement but do not take any active part in the businesses. Their liabilities are same as of active partners. স্লিপিং বা নমিনাল পার্টনারদের লাইবিলিটিস অ্যাক্টিভ পার্টনারের মতোই থাকবে অবভিয়াসলি, বাট তাদের ধরে নাম আছে, কাজে নাই। মনে করেন অনেক বাংলাদেশের সিএ ফার্মে দেখবেন যে আপনার ইনফ্যাক্ট হচ্ছে ইউকে তো অফিস আছে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়তো তার বাসার ঠিকানাতে অফিস দিয়ে রাখছে, ঠিক আছে, তার নামটা একটা ফার্ম ব্যবহার করছে, মাস শেষে বা বছরে তাকে কিছু একটা লামসাম প্রফিটের টাকা দেয়, দ্যাটস ইট। ওনার অ্যাক্টিভিটিস, লাইবিলিটিস, রেসপন্সিবিলিটিস ইনফ্যাক্ট হচ্ছে নর্মাল পার্টনারদের মতোই থাকবে, বাট উনি ইনফ্যাক্ট হচ্ছে নামে ঘুমন্ত পার্টনার, মানে নামে পার্টনার, এটাকে বলা হচ্ছে স্লিপিং পার্টনার, দ্যাটস ইট। But sleeping partner sounds a bit weird, isn't it, Jamie? জি স্যার, একটু অড লাগে। সেটাই। জি স্যার। সো এক্ষেত্রে আমরা স্লিপিং আর নমিনাল পার্টনার বলে বা সাইলেন্ট পার্টনার ইজ এ গুড চয়েস অফ ওয়ার্ড আই থিঙ্ক, ঠিক আছে। বাট অ্যাক্টেড স্লিপিং অর নমিনাল পার্টনার এনিওয়ে, যাই হোক, ডোন্ট গো ফর দ্যাট। নাও কাম টু দ্য থার্ড পয়েন্ট, সাব পার্টনার। সাব পার্টনারটা খুব ইম্পর্টেন্ট। লাইক the transferee of a share of a partner's interest in a firm is called a sub-partner. Suppose P, the owner of 1/4 of the firm, transfers 1/2 of his share to Q. Q will be called a sub-partner. His rights are limited, liabilities are limited. Like এখানে ধরেন রাফিদ আছে, জামি আছে, আর হচ্ছে তুষার আছে। ওকে, আপনারা তিনজন মিলে মানে বা দুইজন আছেন,
মানে রাফিদ আছে, জামি আছে, তুষার ধরেন আপনার ইনফ্যাক্ট হচ্ছে অলরেডি একটা ফার্ম। এখন কি হলো, মানে তুষারের ফার্মে রাফিদের শেয়ার আছে। রাফিদ ধরেন এখানে 25% শেয়ার হোল্ডার। রাফিদ কি করলো, তার 25%-এর 50% আবার জামির কাছে সে মানে শেয়ারটা ট্রান্সফার করে দিল। তো জামি কি হয়ে যাচ্ছে, জামি হয়ে যাচ্ছে রাফিদের পার্টনারশিপের 50% পার্টনার, বাট তুষারের যে অ্যাকচুয়াল যে পার্টনারশিপ আছে সেটার কিন্তু পার্টনার না। বুঝাতে পারলাম? সাব পার্টনার। জামি হয়ে গেল কি, রাফিদের যা 25% শেয়ার ছিল সেইটার 50%-এর সে পার্টনার। তার ট্রানজেকশন হচ্ছে রাফিদের সাথে, নট টু দা তুষার। বুঝা গেল কি? জি স্যার। জি স্যার। তার মানে কি স্যার, সাব পার্টনার হচ্ছে একজন নির্দিষ্ট পার্টনারের সাথে সে পার্টনারশিপে থাকবে, পুরো ফার্মের এক্স্যাক্টলি। সাথে না? না। আচ্ছা, এরপরে আছেন হোয়াট ডু মিন বাই পার্টনারশিপ প্রপার্টি। এটা একেবারে মানে পার্টনারশিপ প্রপার্টি আসলে কিছুই না। পার্টনারশিপ প্রপার্টি বলতে বোঝা যাচ্ছে যে যখন একটা পার্টনারশিপ ফার্ম করা হয়, তখন আপনার পার্টনারশিপ ফার্মে আপনার যে পার্টনাররা থাকেন তারা যে যে প্রপার্টি, ধরেন আপনি একটা আপনার বাসা নিলেন বা আপনি আপনার নিজের বিল্ডিং এর ভিতরে একটা একটা ফ্লোর ছেড়ে দিলেন, আপনি চেয়ার টেবিল দিলেন, আপনি মানে বাকি সবকিছু দিলেন, সেগুলো সবকিছু দেওয়ার পর এটাকেই বলা হচ্ছে পার্টনারশিপ প্রপার্টি। ঠিক আছে? প্রপার্টি originally brought by the partner, property obtained while the firm was in business and the goodwill of the firm. আপনি যখন পার্টনারশিপ ফার্মটা ফর্ম করলেন তখন যে প্রপার্টি গুলো আপনি অরিজিনালি ব্রট করলেন সেগুলো হচ্ছে আপনার পার্টনারশিপ প্রপার্টি অ্যাজ ওয়েল। আপনি ফার্মটা বিজনেস চলাকালীন আপনি যে ফার্ম মানে ইয়ে করলেন, প্রপার্টি গুলো অবটেইন করলেন, কেনা বেচা করলেন, সেটা হয়ে যাবে আপনার পার্টনারশিপের মানে আলাদা করে আপনার একটা প্রপার্টি, আর আপনার গুডউইলটা হচ্ছে আপনার একটা প্রপার্টি। ঠিক আছে? সো এই তিনটা মিলে হচ্ছে আপনার পার্টনারশিপ প্রপার্টি। দ্যাটস ইট। একটু দাঁড়াতে বলো, একটু ভাই না, একটু একটু বুঝতে বলো জলদি। হোয়াট ডু মিন বাই গুডউইল? গুডউইলটা কি হচ্ছে আপনার, এটা আপনার একটা অ্যাডভান্টেজ। এটা কিন্তু আপনার আপনি মানে কি বলবো, এটাকে আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? মানে গুডউইলটা আপনার কাইন্ড অফ একটা অ্যাসেট। ওকে, বাট এই গুডউইলটা কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনার কি জাতীয় অ্যাসেট বলেন তো আমাকে? এনিওয়ে, মানে ইনট্যানজিবল। যে কেউ একজন বলেন তো। ইনট্যানজিবল। intangible সরি, কি অ্যাসেট? ইনট্যাঞ্জিবল। ইনট্যানজিবল। intangible হ্যাঁ, ডেফিনেটলি। ইনট্যানজিবল বলতে এখন আমরা কি বুঝি এক্স্যাক্টলি? অদৃশ্য, যেটা আসলে আমরা অস্পর্শনীয়। দেখতে পাচ্ছি না, বাট এটা অস্পর্শনীয়। ফিল হয়। অস্পর্শনীয় মানে হচ্ছে ধরেন অদেখিত আপনার চোখে দেখা যায় না, আই মিন নট ভিজিবল। ঠিক আছে? ইয়েস স্যার। এটা ভিজিবল না, আপনি এটাকে চোখে দেখবেন না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে আপনার ফাইন্যান্সিয়ালসে, আপনার বুককিপিংসে, আপনার বুকস অফ অ্যাকাউন্টসে, এটার একটা ইম্প্যাক্ট আছে গুডউইলটা। ওকে, সো এই গুডউইলটা কিন্তু আপনি যত দিন যাবে একটা ফার্ম পার্টনারশিপ বা একটা বিজনেস রান করার অনেক লম্বা সময় নিয়ে কিন্তু আপনার গুডউইলটা আপনার ক্রিয়েট হয়। সো এই গুডউইলটা কিন্তু আপনার একটা কাইন্ড অফ অ্যাসেট। ওকে, ইয়েস স্যার। ওকে। And the last one is when can the partnership business be registered? এটা আমরা ইনফ্যাক্ট হচ্ছে যেটা বলেছি যে আপনার যেটা করা হচ্ছে যে a firm can be registered at any time but an unregistered firm cannot file certain suits. A firm must be registered before it can file suits or claims set off. A firm can be registered even after the partners have agreed to dissolve the firm. ফার্মের রেজিস্ট্রেশন আপনি যে কোনো সময় করতে পারেন, বাট ইউজুয়ালি দেখা যায় যে যদি আপনি কোনো কেস ফাইল করতে যান তার আগে ফার্মটা রেজিস্ট্রেশন করে নেয়, যেন ওই যে 100 টাকার ভেজালে না পড়তে হয়। অথবা যদি আপনি ডিসলভ করতে চান সেক্ষেত্রেও আপনি ফার্মটা ফর্ম করতে পারেন। ঠিক আছে? ইয়েস। বুঝা গেল কি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনাদের সাথে বোধহয় আমার এই উইকে আর একটা ক্লাস আছে। আমরা চেষ্টা করব পার্টনারশিপে না গিয়ে কন্ট্রাক্টর, যেহেতু আমাদের বাকি আছে, আমরা কন্ট্রাক্টরটা বেশি ফোকাস দিতে। এন্ড ডেফিনেটলি আই উইল ট্রাই টু টেক দ্য কন্ট্রাক্ট দ্য ডাবল ক্লাস। ঠিক আছে? দুইটা ক্লাসে আমি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বাই দিস টাইম আজকে যে মানে ওই যে আনিসা আর ইনফ্যাক্ট হচ্ছে ইয়ে যে একটা গ্রুপ চ্যাট খুললেন, আমি সিনপসিস গুলো আপনাদের এখানে ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একটু সার্কুলেট করে দেন, দ্যাটস বেটার। স্যার পার্টনারশিপ কি শেষ আজকেই? আর দুটা সিনপসিস আছে আমি ফরওয়ার্ড করব, বাট টাইম স্কুইজের জন্য আমি ইনফ্যাক্ট হচ্ছে পার্টনারশিপটা না নিয়ে আই থিংক উই উইল মুভ টুয়ার্ডস কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে? রাদার দেন পার্টনারশিপ। আপনারা কি বলেন? ওকে জি স্যার। স্যার, পরে যদি ক্লাস পাওয়া যায় তখন ওইটাতে গেলে better।
মেজরিটি যেটা বলবেন সেটাই করব। কুইজটা পড়ানোর পর নেওয়া যায় তাইলে? সরি বুঝিনি, আবার বলেন। মক টেস্টটা কি পর নেওয়া যায় না তাইলে? মক টেস্ট? মক টেস্ট নিব এটা তো বলি নাই। সরি স্যার, তাহলে উনি স্যার স্যার আমাদের কন্ট্যাক্ট এইটা আগে পড়ে তারপরে পার্টনারশিপে যদি ওই দুইটা পড়ানো বেটার মনে হয়। আমি যেটা বলছি যে যেহেতু আপনাদের মানে একেবারে এক্সাম একেবারে কাছাকাছি বা আপনাদের আবার সেশনও শেষ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই উই উইল মুভ টুয়ার্ডস দ্য কন্ট্যাক্ট অ্যাক্ট। তারপর আবার দরকার হয় পার্টনারশিপের সিনপসিস গুলো তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাকি দুইটা। ওকে স্যার। জি স্যার, করা যেতে পারে। স্যার স্যার যদি কুইজে যদি অল্প হিন্টস দিয়ে দিতেন আর কি, তাহলে মানে যেটা এখন স্কিপ করতে চাচ্ছেন এটাতে যদি হালকা হিন্টস দিতেন তাহলে ভালো হতো। একটা আপনার ডাবল ক্লাসে কন্ট্যাক্ট একটা একেবারেই শুরু হয় নাই, সেটা যদি আবার হিন্টস দিলে তো তাহলে ওই ক্লাসটা আপনার ইন্টারাপ্ট হয়ে যাবে। যে কোনো একটা আপনারা আমাকে বলেন, মেজরিটি যেটা বলবেন। স্যার উনি আর কন্টাক্ট আপনি কন্টাক্টে এক না, উনি বলতেছে যে দুইটা আপনি স্কিপ করতে চাচ্ছেন, এই যে পার্টনারশিপ অ্যাক্টের ওইটা একটু হিন্টস দিয়ে দিতে। এগুলো তো আমি বললাম যে ক্লাস ক্যাপ্টেনের সাথে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ওখানে শেয়ার করে দিচ্ছি। উনি ওই সিনপসিসেরই একটু আর কি সামারি করে দিতে বলতেছে। এটা তো আসলে পসিবল হবে কিনা আমি ভেগ কোনো কথা আসলে প্রমিস করতে চাচ্ছি না। আই উইল ট্রাই, বাট মনে স্যার হয় না পসিবল এই মোমেন্টে। ঠিক আছে, আমি স্যার সিনপসিস দিয়ে দিব। যেহেতু বেটার স্যার আপনারা যদি দেখে কোনো কোয়ারি থাকে আপনারা ইন্ডিভিজুয়ালি বা আপনারা ক্লাস ক্যাপ্টেনদের ফোরামে জানতে চান, তখন হয়তো আমি আপনাদের কোয়ারি মিট আপ করতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে জি স্যার, স্যার, স্যার আপনি যেটা স্যার ভালো মনে বলতেছি করেন এইটাই করেন স্যার, ওইটাও বাকি আছে, দ্যাটস ওয়াই ওইটা করাই বেটার। সেটাই। ওকে, ঠিক আছে, টেক কেয়ার, অল দ্য বেস্ট। নেক্সট ক্লাস ইনফ্যাক্ট হচ্ছে, আর আমাকে ওই যে আনিসা আর আমাকে সাজ্জাদ আপনারা আবার আমাকে নক করেন। আমি সিনপসিস গুলো চেষ্টা করব দিয়ে দিতে শর্টলি। ঠিক আছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা স্যার। হ্যাঁ, শিওর শিওর। স্যার আচ্ছা, আমরা আমরা যে ফার্মগুলোতে জয়েন করব, অনেক ফার্মে তো আমাদের প্রিন্সিপালরা নেই। আহ, তো সেই ক্ষেত্রে কি এই ফার্মগুলো ডিসলভ হয়নি কেন স্যার? এটা একটু জানার ছিল। প্রিন্সিপালটা নেই মানে আমি বুঝি নাই, প্রিন্সিপাল মানে নাই মানে? প্রিন্সিপাল নেই মানে, মানে এই মুহূর্তে মানে ওনারা এই জগতে নেই আর কি। অনেক। ও আচ্ছা আচ্ছা। না তো যারা মারা গেছেন তাদের জায়গাতে রিপ্লেস হয়ে গেছে। মানে আপনার ধরেন দোজ হু হ্যাভ এক্সপায়ার্ড সেই জায়গা তো রিপ্লেস হয়ে গেছে, অন্য কোনো পার্টনাররা তো চলে আসছেন, সেটা তো সমস্যা কিছু নেই। মানে স্যার না চাইলে আমরা ডিসলভ না করতে পারি, এটাই বলছি। রিপ্লেস আপনার ডিসলভ না করতে পারি না, বিকজ হচ্ছে আইনের তো কিছু ফাঁকফোকর থাকে। বাট সেটা তো ইনফ্যাক্ট হচ্ছে আমরা এক্সেপশন তো সবসময় আমরা জানবো না, রাইট? বিকজ আমরা যেটা লফুল পড়ার সময় সেটাই পড়বো, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক আনলফুল ইভেন্ট আপনাদেরকেও করতে হবে, সিএ প্রফেশনে আসছেন বা ফার্মে গেলে করতে হবে। বাট দ্যাট শুডেন্ট বি আওয়ার আইডিওলজি। ঠিক আছে, আমরা সেগুলো ডিসকাস করব না। দ্যাট ইজ অফ দ্য রেকর্ড, ব্যাক অফ মাইন্ড থাকতে পারে, বাট সেটা আমার আইন না। আমরা কিন্তু পড়ছি অ্যাক্ট নিয়ে। সো উই মাস্ট হ্যাভ টু কনসেন্ট্রেট অন আওয়ার অ্যাক্টস অনলি। এক্সেপশনস বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার আলাদা করে প্রোজ অ্যান্ড কন কি আছে, কি কি ফ্লজ আছে, উই শুডেন্ট লুক ফরওয়ার্ড অ্যাবাউট দ্য ফ্লজেস। ওকে, ওকে স্যার। আই থিঙ্ক আই হ্যাভ গিভেন মাই পাস টু ইউ। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, টেক কেয়ার, দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। ভালো থাকবেন স্যার, নমস্কার।